যে আপনাদের সাথে যোগাযোগ করব। তো চলুন আজকে যারা অতিথি হয়ে এসছে ডরের এই জার্নিতে তাদের কাছে যাই, তাদের ঘটনাগুলো এক এক করে আমরা রিভিল করার চেষ্টা করি কি ঘটনা ঘটে গিয়েছে। সো আরো একবার আমরা পরিচিত হই। আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম আঞ্জুমান আরা। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মিরপুরে থাকেন। ওকে, আপনারা যেই বাসায় থাকেন সেই বাসাকে ঘিরে কিছু প্রবলেম আপনারা ফেস করছেন। জি। তাহলে কি ধরনের ঘটনা ঘটে বাসায় বা কবে থেকে, একটু আমরা শুরু থেকে শুনি। জি, আমাদের বাসাটা হচ্ছে এখনো ইনকমপ্লিট। তো বাসাটা হচ্ছে 6 তলা। আচ্ছা। 15 সালে আমরা উঠি বাসায়। তখন থেকে কিছু বুঝি নাই। তারপর যখন আস্তে আস্তে থাকতেছি তো অনেকের কাছ থেকে, অন্যান্য ফ্ল্যাট থেকে অনেক কিছু শুনতেছি এবং ইভেন নিজেরাও ফিল করতেছি কিছুটা। তো প্রথম যেদিন হয়, ওটা ভাড়া না আমি নিজে কিনে নিয়েছি। প্রথম যেদিন হয়, আমি একদিন দুপুরবেলা কাপড় চোপড় ধুয়ে ছাদে মেলতে যাচ্ছি। তো ঠিক 6 তলাটা কমপ্লিট হয় নাই। 6 তলা দিয়ে যখন উঠতেছি তখন আমার মানে শরীরের লোমগুলো হঠাৎ সব দাঁড়ায় গেছে, আর মনে হচ্ছে শরীর একদম ফুলে গেল। ছাদে গেলাম, যে কাপড় নাড়লাম, তখন আমি চিন্তা করতেছি এমন লাগলো কেন আমার। পরে যাই হোক মানে সূরা পড়লাম, পড়তে পড়তে নেমে গেলাম। যখন রাত্রে ঘুমায় যাই তখন 12:30 পৌনে 1টাও বাজে। তো শুলে পরে দেখা যায় ড্রয়িং রুমে লাইট টাইট অফ করে দিই। তখন দেখা যায় ড্রয়িং রুমের মধ্যে মনে হয় যে কিছু একটা হাঁটতেছে। এটা কি মানে বিভিন্ন সময় শুনতে পান না নির্দিষ্ট কিছু? না, নির্দিষ্ট কিছু টাইমে 1:30, কোনোদিন 2টা। দুপুরবেলা? না, এটা রাত্রেবেলা। বারান্দার মধ্যে ওখানে একটা মোড়া আছে, মাঝে মাঝে ওখানে বসা হয়। তো ওই মোড়াটা মনে হয় কি যে এক জায়গায় রাখছি, ওখান থেকে মোড়াটা মানে টাইনে সরাইলে যেমন একটা সাউন্ড হয়, তো ওরকম একটা সাউন্ড হইতেছে। হ্যাঁ, তারপর মনে হচ্ছে কি আমরা তো পেছন সাইডে, পাশে আবার ড্রেন, ওই ড্রেনের ওখান দিয়ে মনে হয় কিছু একটা পড়তেছে, মানে একটা শব্দ, মানে কি ঠাস করে পড়লে একটা যেমন একটা শব্দ, ঠিক তেমন একটা শব্দ হয়। তো এরকম এগুলা ফিল করি। যে কোনো একটা কাজে ব্যস্ত বা ঘুমায় আসছি, তখন দেখা যায় যে মানে কেউ একটা সাউন্ড করতেছে। মানে সাউন্ডটা একটা কথার সাউন্ডে আসলো, একটা পুরুষ লোকের সাউন্ড। আবার কোনো সময় দেখা যায় যে মানে কান্নাও করতেছে, এরকম দেখা যায়। রাতেও হচ্ছে, দিনেও হচ্ছে। দিনে যে হচ্ছে না তাও না। তো রাতের বেলা দেখা যায় যে মানে রান্নাঘরেও মনে হয় কি জানো। আপনি একটা জিনিস আমাকে বলছিলেন যখন আমরা অফ দ্য রেকর্ড একটু কথা বলছিলাম, আপনাদের বাসায় আপনারা অনেক সময় ঘ্রাণ পান। জি। এটা কখন, কিভাবে পান, কি ধরনের পান, একটু ডিটেইলসে বলুন। জি, এটাও ঘ্রাণটাও হঠাৎ আসে। দেখা যায় রান্নাঘর থেকেও আসে, বেডরুমের মধ্যে হঠাৎ ঘ্রাণটা আসে। তো একদিন রান্নাঘরের থেকে আমার কাজের মেয়ে ও পাইতেছে ঘ্রাণটা। হ্যাঁ, তো আমার এসে বলতেছে যে ভাবি আপনি কি ঘ্রাণ পাইতেছেন? তো আমি বলছি কি যে না, আমি পাইতেছি না। তো ও পাইতেছিল সেদিন। হ্যাঁ, একটা বেলি ফুলের ঘ্রাণ যেরকম, ওরকম একটা ঘ্রাণ। তো ফুলের ঘ্রাণও আসে, আবার আতরের ঘ্রাণও আসে। তো একদিন বকুল ফুলের ঘ্রাণ পাই। ও পাচ্ছে, আমার কাজের মেয়েও পাচ্ছে, আমিও পাচ্ছি। কিছুক্ষণ থাকার পরে নাই। তো আরেকদিন আমি নামাজে বসছি, ঠিক নামাজের ওইখানে আমি আতরের ঘ্রাণ পাইতেছি। আচ্ছা, গানটা খুবই সুন্দর পাইতেছে এখানে। এটা কোত্থেকে আসতেছে? মানে এটা কিন্তু হ্যাঁ, পাশে কিন্তু বারান্দার পর হচ্ছে ড্রেন। মানে বাইরে থেকে আসার মতো কোনো স্কোপ নাই, বরঞ্চ আপনি যে বর্ণনা দিয়েছেন আপনার পাশেই ড্রেন, হয়তো দুর্গন্ধ আসতে পারতো, কিন্তু আতরের গন্ধ আসার তো কোনো ইয়ে নেই। আতরের গন্ধটা একদম আমি পুরা মানে নিতেছি গানটা আর কি। আমি শুনেছি এরকম যে জিনের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। ভালো জিন মানে আমি শুনেছি, আমি জানি না আসলে কতটুকু সত্য, অনেক সময় এই ধরনের সুগন্ধি, তাদের উপস্থিতি কোনো জায়গায় তাদের উপস্থিতি থাকে, এই ধরনের সুগন্ধি নাকি ছড়ায়, যে এটা জিনরা যদি চায় এই ধরনের সুগন্ধি দিয়ে টের পাওয়া যায়। আবার অন্যদিকে বাজে অশরীরী জিনিস যদি আপনার আশেপাশে থাকে, আপনি খুব বাজে ধরনের একটা ঘ্রাণ পেতে পারেন। আমি জানি না আপনাদের ক্ষেত্রে আসলে ঘ্রাণটা কি হয়েছে বা কোত্থেকে এসছে। যদি অন্য কিছু হয়ে থাকে বা জিন হয়ে থাকে, নিশ্চয়ই আমার মনে হয় সেটা ভালো কিছু হয়তো বা ছিল। ওকে, এরপরে আমরা একটু সামনে যাই। কিছু তো আমার বিল্ডিং এ যে 2 তলায় যে ভাবি আছে, ওই ভাবি মানে প্রায় সময় বলে যে ঘরে তারও এরকম সমস্যা হয়, সেও এরকম সাউন্ড পায়। তো সেও ভয়, কি ঘ্রাণ পায়? হ্যাঁ। তো একদিন ওটা আমাদের বাড়িওয়ালা ল্যান্ড মালিক, যে বাড়িওয়ালা আঙ্কেল, একদিন 6 তলা থেকে পড়ে গেল। পড়ে 5 তলা অব্দি এসে সে তার মাথা ফেটে গেল, হাতটা ছিলে গেল। 6 তলা থেকে সিঁড়ি দিয়ে পড়ে গেছে। হ্যাঁ, 5 তলায় চলে এসছে। হ্যাঁ, একদম আমার দরজার সামনে নিয়ে এসে বসাইছে। তারপর বরফ টরফ দিতেছিল। পরে ওখানে উনি বেশ ওই 1 মাসের মধ্যেই সে মারা গেল।
তো ওই দেখা গেছে যে ওই 2 তলার ভাবি ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। তার কাছে একদিন বলতেছে যে তোর কাছে আমি মাছ চেয়েছি, তুই মাছ দিস না কেন, আমার একটা মাছ দে। মানে আমি বুঝি না বিষয়টা, মানে এটা 2 তলার যিনি থাকেন, জি, ওনার কাছে কখন চাওয়া হয়েছে? ওটা হচ্ছে যখন রান্না করেছেন? না, ওটা হচ্ছে আজানের আগে দিয়ে। আচ্ছা, ফজরের আজানে, জি, ফজরের আজানের আগে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, মানে কোত্থেকে চাচ্ছে এটা হচ্ছে মানে ড্রয়িং স্বপ্ন দেখাচ্ছে? না, ড্রয়িং রুমের পশ্চিম সাইডে একটা জানালা আছে, ওই দিক দিয়ে আইসে ওনাকে ডাকছে। ওই বাড়িওয়ালা যিনি মারা গেছে তার কণ্ঠে? না, মানে স্বাভাবিক একটা মহিলার কণ্ঠে। আমি তোরা ডাকতেছি, তুই শুনিস না, আমাকে একটা ইলিশ মাছ দে, এরকম বলছে। তো ওদিন উনি একটু মানে হয়েছে, অবাক হয়েছে যে আমাকে এরকম ডাকে মাছ চাইলো কে। পরে ওনার শাশুড়ির সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে। তো উনি বলছে কি, তো তোর কাছে মাছ চাইছে, তুই দেশ নাই কেন, খারাপও হইতে পারে এটা নিয়ে, মাছ দিয়ে দিস। তো পরে উনি আরেকদিন এরকম ডাকছে, আরেকদিন যখন ডাকছে তখন সে মাছ দিয়ে দিছে, ওই জানলা দিয়েই, ওই রাত্রেই তখনই মাছ দিয়ে দিছে। কিছু আর দেখে নাই। হ্যাঁ, কিন্তু গলার সাউন্ডটাই পাইছে এবং সেম দুদিনই একই ধরনের ভয়েস পেয়েছে। জি। আরেকদিনের একটা ঘটনা, আমি একদিন এশারে নামাজ পড়তে দাঁড়াইছি, ভীষণ শব্দ হচ্ছে বিল্ডিং এর 5 তলায়, আমি থাকি 4 তলায়, আর ওটা হচ্ছে আমার ফ্লোরের অপোজিটে যে ফ্লোরটা, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ, পাটা দিয়ে ভীষণ ভাবে মানে বাড়তেছে, এত সাউন্ড। তারপর মানে ছেসলে যেমন একটা পাটা পুতা দিয়ে একটা সাউন্ড হয়, ঠিক সেটা। আমার ভীষণ মানে রাগ উঠে গেছে। তা আমি তখন তসবিহ পড়তেছিলাম, নামাজ শেষ, ওই তসবিহ হাতে নিয়েই 5 তলায় উঠে গেছি। একটা হিন্দু ফ্যামিলি থাকে, তো ওখানে দাদাকে বললাম, 5 তলাতেই থাকে যেখানে আপনি শব্দ পান? না, ওনারা হচ্ছে সামনের সাইডে থাকে, আর পেছন সাইডটা যেটা, সেটা পুরো ফাঁকা, ওখানে কেউ থাকে না, ওটা তালা মারা থাকে। তখন দাদাকে বললাম যে দাদা, আপনাদের এটার ভিতরে কি কেউ আছে? বলে কি, না তো, তালা মারা, দেখেন বাইরের সাইড দিয়ে তালা মারা। তো আমি বললাম যে এত জোরে সাউন্ড হচ্ছে, মনে হয় পাটা দিয়ে কে যেন বাড়তেছে বৈশা। তো পরে বৌদিকে বললাম যে বৌদি, একটু তালাটা খুলে ঢুকলাম ভিতরে। তো ঢুকে লাইটটা জ্বালাইছেন, পুরাটা আর কি দেখলাম যে কিছুই না, ফ্ল্যাটটা ফাঁকা থাকে এবং ইনফ্যাক্ট আপনার নিজের সামনে তালা খুলে ঢুকেছে। হ্যাঁ। তারপর আপনার ওই ফ্ল্যাট থেকে এতক্ষণ শব্দ পাচ্ছে, নিচে বসে শব্দ পাচ্ছি। হ্যাঁ, কি বলবো, কিছু বলার নাই। বিশাল ফার্নিচার টানলে যেমন একটা শব্দ হয়, হইতেই থাকে। রাত 2টা, এই সময়টাতে খুব বেশি। এখনো চলছে। হ্যাঁ। আপনার কাছে তো আমরা শুনলাম যে আসলে আপনাদের বাসাকে ঘিরে কি ধরনের প্রবলেম রয়েছে। আজকে একটু আমি যারা শুনছে এই মুহূর্তে তাদেরকে বলি যে আজকে উনি একাই আসেনি, ওনার সাথে ওনার মেয়েও আছে, যার সাথেও কিছু ধরনের প্রবলেম হয়েছে এই বাসাতে। আমরা একটু আপনার মেয়ের কাছে যাই, তার কাছে আমরা শুনি যে আসলে এই বাসাতে সে কি ধরনের প্রবলেম ফেস করেছে। জি। ওকে, এতক্ষণ আমরা তোমার মায়ের কাছে শুনলাম যে কি ধরনের প্রবলেম তোমাদের বাসায় হয়। সো তোমারও আমি ঘটনাগুলো একটু শুনতে চাই, তুমি কি ফেস করো তোমাদের বাসায়। তার আগে আমি একটু তোমার পরিচয়টা একটু জানি, তোমার নামটা কি? আমার নাম নুসরাত। ওকে, তুমি লেখাপড়া করছো? জি, আমি লেখাপড়া করছি। ওকে, তো নুসরাত, তুমি কি ধরনের বিষয় ফিল করেছো তোমাদের বাসায় বা এখনো করো? আমাদের বাসায় আমরা আসার পরে ফার্স্ট অফ যেটা সমস্যা হয়, আমি মানে নামাজ পড়তে গেলে বেশি সমস্যা হয়। সাপোজ আমি নামাজ পড়তে দাঁড়ালে আমি আম্মুর রুমে আর ড্রয়িং রুমটাতে নামাজ পড়তে পারি না। ওই রুম দুটোতে নামাজ পড়তে গেলে ফিল হয় যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, প্লাস একদম মনে হচ্ছে যে তার কেউ যে আছে, তার নিঃশ্বাসটা যে ফেলছে, আমার মনে হচ্ছে আমার শরীরে সেটা আমি ফিল করতে পারি। প্লাস সেই জন্য আমি খুব ভয় পাই। তো একদিন হঠাৎ আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আম্মুর রুমে নামাজ পড়ছি। তো আমার এতটা ভয় লাগছে, তো আমি নামাজের মধ্যে বসে পড়ছি, তো হঠাৎ আমি পিছনে তাকাতে বাধ্য হয়েছি নামাজ পড়তে গিয়ে। তো এরকম সমস্যাগুলো। পিছনে তাকাতে বাধ্য হয়েছে মনে হচ্ছে এতদিন মনে হচ্ছে ফিল করছি যে কেউ আছে, বাট তখন মনে হচ্ছিল কেউ আমাকে এখনই বোধহয় কেউ আমাকে স্পর্শ করবে বা কিছু, এরকম জিনিসগুলো ফিল হচ্ছিল, খুব ভয় পাচ্ছিলাম। আর ওই সময় কি তুমি কোনো হয় না যে কেউ
খুব যদি কারো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে, হ্যাঁ এটা টের এরকম পাওয়া যায়। একটা এই টের ধরনের কিছু পাচ্ছিলাম, feel হ্যাঁ করছিলা? এরকম একটা টের পাচ্ছিলাম। এই জন্যই আমি নামাজ থেকে ঘুরে তাকাতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা। আর প্রচন্ড ভয় পেয়েছিলাম ওই দিন। তো তারপর থেকে দেখা যায় যে আমি আম্মুর রুমে আর ড্রয়িং রুমটাতে নামাজ পড়ি না, আমি আমার বেডরুমে নামাজ পড়ি। খুব রিসেন্টলি আমার বাসায় আমার কাজিনরা, আমার কাজিন, আমার মামা মামি আমাকে দেখতে আসে। আমি একটু অসুস্থ হয়েছিলাম, তো যেতে যেতে দেখা গেল যে রাত 11:30 12টা বেজে গেছে। আমরা 4তলায় থাকি, তো 4তলায় মামারা জুতো পরছে, মামা মামি। আমার মামাতো বোনটা জুতো পরে ও নিচে চলে গেছে অলরেডি। আমাদের বাসায় ঢুকতে একটা কাঁঠাল গাছ আছে, তো ওই কাঁঠাল গাছের ওইখানে ও দেখে যে একটা ছায়া, একটা অবয়ব দেখতে পায় ও। তো ও ওইটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায়। রাতের বেলা বাসায় গিয়ে যখন সেটা বলে মামিকে, তখন মানে ও যে ওখানে কিছু দেখতে পায়, এটা তোমরা কি তখন সে দেখে চিৎকার করেছে বা এই হ্যাঁ ও ধরনের কিছু? চিৎকার করে। তো তারপরে মামাকে নেমে আসে, মামারা মামি তখনই জিজ্ঞেস করে, তখন ও বলে যে আমি ওখানে কি যেন দেখেছি। তো তারা বাসায় চলে যায়। যাওয়ার পরে ওদিন রাত্রি থেকে ওর প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসে। সো তারপর থেকে অনেক অসুস্থ ছিল, বিকজ ও এখনো অবধি স্কুলে যাচ্ছে না, ও এখনো অসুস্থ। ওই দিনের পর হ্যাঁ থেকে? ওই দিনের পর থেকে এখনো, প্লাস ভয় পেতে পেতে দেখা যায় ওর একটা পর্যায়ে ওর পক্স উঠে গেছে এখন। তো ওই জন্য আরো অসুস্থ, জ্বর পক্স উঠছে, তো এখনো অবধি অসুস্থ, এখনো সুস্থ হয়নি ওই দিনের পর থেকে। আমারও এরকম একটা প্রবলেম হয়েছিল। আমি যখন 7-এ পড়ি যখন, তখন দেখা যায় যে আমি কোচিং করতাম, স্কুল থেকে আসতে আসতে দেখুন সন্ধ্যা হয়ে যেত। তো আমি হঠাৎ একদিন উঠছি উপরে, তো ঢুকতেই দেখি এত বড় একটা বেড়াল, যেটা স্বাভাবিক কোনো বেড়াল না। আর এই ধরনের বেড়াল আমরা সাধারণত গ্রামের যে অজপাড়া গাগুলো হয়, একদম বন জঙ্গল, ওইখানে এই বেড়ালগুলো সাধারণত দেখা যেতে পারে। বাট এত বড় বেড়াল ঢাকা শহরের বাসার মধ্যে দেখা বোধহয় সম্ভব না। তো ওটা দেখে আমি অনেক ভয় পাই। আমার ঠিক অপোজিটে একটু দূরে দাঁড়িয়ে নিচতলা একটা আন্টি থাকে, উনি দাঁড়িয়েছিল। তো আমি ঢুকে যখন চিৎকার দিই, আন্টি আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি চিৎকার দে। তো আমি তখন আন্টিকে বলি যে আন্টি আপনি এখানে বিড়াল চলে গেল, একটা এত বড় বিড়াল আপনি দেখলেন না? আন্টি বলছে কোথায় বিড়াল? আমি বলছি এই দিক দিয়ে তো চলে গেল। পরে আন্টি বলতেছে যে না, কোনো বিড়াল তো আমি দেখিনি। তো দেন সেরপর থেকে আমি অনেক ভয় পাই। তো দেখা যায় যে অনেক জ্বর চলে আসে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে কাঁঠাল গাছের কথা বলেছো যে তোমাদের বাসার এখানে তোমার কাজিন ভয় পেয়েছে, এই কাঁঠাল গাছটা কি খুব বেশি বড়? হ্যাঁ। এবং এই কাঁঠাল গাছটার কোনো অংশ কি তোমাদের ফ্ল্যাটের কাছাকাছি না, এসেছে? ওইটা যায়নি, কারণ আমরা পিছন সাইডে থাকি। কাঁঠাল গাছটা প্রায় 4তলা ক্রস করে গেছে, সামনের সাইড 4তলা ক্রস আর করে কেউ গেছে। কি কোনো সময় এই গাছে কোনো কিছু দেখেছে? হ্যাঁ এই গাছে সেটা হচ্ছে নিচতলা যে আন্টিটার কথা বলেছি, ওই আন্টি একদিন রাত 12:30-1টা বাজে, খুব সম্ভবত বিদেশ থেকে ওনার কেউ ফোন দিয়েছে। তো উনি মেন গেটটার সামনে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। তো ওনার মনে হলো যে উনি হাত উঁচু করে রেলিংটা ধরে দাঁড়িয়েছিল। তো ওইখান থেকে মনে হলো যে ওনার হাতের নিচ দিয়ে কোনো একটা কিছু শ্যাডোর মতো চলে কাঁঠাল গাছের উপরে চলে গেল। তো সেদিন সে একটু ভয় পায়। এরকম করে অনেকেই ভয় পায়। আমি আমাদের বাসার 2তলা যে আন্টি, ওনার কাছে শেয়ার করি যে উনি বলেছিল যে ওই কাঁঠাল গাছটাতে নাকি সমস্যা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সমস্যা আছে সেটা সে খুলে বলেনি, শুধু বলেছে যে কাঁঠাল গাছটা নাকি ভালো না। তো একটু সময় বুঝে আর কি ওখান থেকে যাতায়াত করতে। তো আমাদের বাসায় হচ্ছে সবচেয়ে যে পয়েন্টটা মিস করে গিয়েছিলাম, আমাদের বাসায় যদি কেউ কোনো গেস্ট আসে, দেন সে আমাদের বাসা থেকে যখন চলে যায়, সে মাস্ট অসুস্থ হয়ে যায়। দেন মাথা ব্যথা হতে পারে, সেটা জ্বর চলে আসতে পারে। তাহলে তো তোমাদের বাসায় খুব বেশি মেহমান আসতে যাবে না? হ্যাঁ, আমার কাজিনরা বাসায় থাকতেও রাতে ভয় পায়, ওরাও থাকতে চায় না এই জন্য। তো এরকম একটা ঘটনা হচ্ছে যে আমার এক আন্টি, উনি ছাদে একদিন দুপুরবেলা কাপড় আনতে যায়। তো আন্টি কাপড় আনার সময় নিচে নামছে, তো ছাদের ফার্স্ট সিঁড়িটা যখন নামে, তখন মনে হচ্ছে ওনাকে কেউ ধাক্কা দিয়েছে। দেন উনি পড়ে যায়, হাতটা ছিলে যায়, তারপর সে বাসায় আসে। এরকম ভাবে আমার সাথেও হয়েছে। আমিও এভাবে পিছন থেকে মনে হচ্ছিল কে যেন একজন ধাক্কা দিয়েছে, দেন আমিও পড়ে যেতে নিয়েছিলাম। প্লাস তখন আমি একা ছিলাম না, আমার সাথে আন্টিটাই ছিল। তো আন্টি আমাকে ধরে ফেলে, দেন আমি হয়তো আল্লাহর রহমতে পড়ে যাইনি, নাহলে হয়তো 6তলা থেকেই পড়ে যেতাম।
ছাদ আসলে খুব সুন্দর একটা জায়গা, মানে সবাই ঢাকা শহরে যারা আছে, ছাদ যাদের আছে, যারা যেতে পারে, তারা খুব নিজেদেরকে লাকি মনে করে। সো আমি মনে করি আমি নিজেও একজন লাকি যে আমি যেই বিল্ডিংয়ে থাকি খুব সুন্দর একটা ছাদ আছে। সো আমি অনেক সময় আমি ছাদে যাই। ওই বিল্ডিংয়ের ছাদে অনেক ধরনের গাছ আছে। একদিন রাতের বেলা আমি খুব মানে এমনিতেই আমি ছাদে গেছি, তখন 12:30 1টা বাজবে হয়তো, আমি গেট খুলে আমি ছাদে গেছি। তো আমি যেই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করছি ওইখানে কয়েকটা গাছ ছিল এরকম বড় টবের মধ্যে লাগানো। আম গাছ ছিল একটা, তারপরে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল, তারপরে কলা গাছও লাগানো ছিল। এমন হয়েছে যে আমি যখন হাঁটছি, জাস্ট অন্যমনস্কে হাঁটছি, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, জাস্ট আম গাছটা আছে, আম গাছটাতে ছোট ছোট আমও এসছে। মানে হঠাৎ মনে হলো যে আম গাছটা একদম জোরে কেঁপে উঠেছে, মানে জাস্ট মনে হয় কেউ যেন আম গাছটা ধরে কাঁপিয়েছে। কোনো কিচ্ছু রিজন খুঁজে পাইনি। আলোতে চলে এসছে, ওই জায়গাটা অন্ধকার ছিল, অন্ধকার বলেই আমি ওখান দিয়ে হাঁটছিলাম। একটু রিল্যাক্স হয়ে সাহস নিয়ে আমি আবার গিয়েছি। তো ওখানে যাওয়ার পর আসলে আমি ওই ধরনের কোনো কিছু লজিক খুঁজে পাইনি যেন এটা কেন হঠাৎ কেঁপে গেছে। ওই ছাদের মধ্যে একটা পাখির খাঁচা রয়েছে ওই আম গাছটা থেকে বেশ খানিকটা দূরে। তো আমি প্রথমে ভাবলাম পাখির ঝাপটানি হবে, তো পাখির ঝাপটানি হলে তো আম গাছটা নড়ার কথা না। আমি যখনও গেছি তখনও পাতা কাঁপছে, অন্যান্য আশপাশের গাছগুলো একদম শান্ত, জাস্ট এই আম গাছটাই কেঁপে উঠেছে। এরপর থেকে আমিও ছাদে উঠতে একটু ভয় পাই, কিন্তু তারপর আমি ছাদে উঠি, হয়তো অত রাতে উঠি না। আমি জানি না যে ওখানে কোনো ধরনের অদ্ভুত কোনো কিছু আছে কি নাই, কিন্তু চমৎকার একটা ছাদ। ছাদ সবারই ভালো লাগে, ছাদে কিন্তু উঠতে। সেই ছাদে যদি এই ধরনের ঘটনা হয়, এটা আসলে ওকে। তো বর্তমানে এখনো আপনারা কিছু প্রবলেম ফেস করছেন। আমি তোমার আম্মুর কাছে, নুসরাতের আম্মুর কাছে আরো একবার যেতে চাই যে ফাইনালি আসলে এই বাসাতে ওনারা কোনো ধরনের কোনো কিছু কিউর করার জন্য কোনো কিছু করেছে কিনা জানার জন্য। আপনার মেয়ের কাছে শুনলাম, আপনার কাছে শুনলাম, আপনাদের বাসায় অনেক ধরনের প্রবলেম জি। হচ্ছে। সো বর্তমানে কি পরিস্থিতি? কোনো ধরনের কোনো ইমপ্রুভ হয়েছে না এখনো হচ্ছে? না, এখনো কোনো ইমপ্রুভ হয় নাই, এখনো হচ্ছে। সো আপনারা এই বিষয়গুলো থেকে কিউর হওয়ার জন্য কোনো কিছু করেছেন বা কোনো কিছু? না, আমরা কোনো কিছুই করি নাই, Okay. এখনো পর্যন্ত কোনো কিছুই করা হয় নাই। তারপর তো কিছু করা, ওইভাবে কিছু করা হয় নাই। তো আমার হাজবেন্ড মানে একদিন ও মানে সোনার উপর পানিতে আয়তুল কুরসি আর অন্যান্য ছোড়া পড়ছে, পরে পুরা ফ্ল্যাটের মধ্যে সে পানি ছিটাইছে। তো এটা হচ্ছে আমি যেদিন স্পষ্ট আমার নাম ধরে মানে আগে শুনতে পাই। হ্যাঁ ডাক শুনতে পাই, তো ওদিন আমি অবাক হয়েছি, ভীষণভাবে অবাক হয়েছি যে আমার নামটা স্পষ্টভাবে ডাকলো। তো উনি যখন এই যে পানি ছিটিয়ে দেয়, তখন এরপরে কি আপনারা কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করেন? জি জি। তো যেদিন পানি ছিটানো হয়েছে সেদিন তারপর মানে সেদিন আমি একদম রিল্যাক্সে ঘুমাইছি, মানে কোনো সাউন্ডও নাই, কোনো কোনো কিছু নাই, না, একদম স্বাভাবিক। হ্যাঁ একদম স্বাভাবিক ঘুমাইছি। তো পরের দিন আমার হাজবেন্ড বলতেছে, বলে কি কালকে কেমন ঘুমাইছো? হ্যাঁ, তো আমি বললাম যে ভালোই তো ঘুমাইছি। বলছে কোনো সাউন্ড পাইছো, কিছু হয়েছে? আমি বলছি না, কিছু তো হয় নাই। আচ্ছা, হ্যাঁ, তো এটা আর কি। তো এটা যদি করা হয় তাহলে একটু সুস্থ থাকেন, জি, আদারওয়াইজ জি। সেই আগের মতো আগের মতোই প্রবলেম। জি। ওকে। সো আমরা যেটা সাজেস্ট করব, আমরা রেজা ভাইয়ের কাছে সাজেস্ট করব। রেজা ভাই যদি কোনো কিছু এখানে ওই বিষয়গুলো আমরা শেয়ার করব তার সাথে, জি, যে জি। রেজা ভাইও নিশ্চয়ই শুনছে আপনাদের ঘটনাগুলো। জি। তো স্টুডিওতে তো রেজা ভাই আছে, তো আমি তার কাছে আমরা জানতে চাইবো যে আসলে কি ধরনের প্রবলেম জি, জি। আপনাদের বাসায় হচ্ছে, আদৌ কোনো প্রবলেম আছে কিনা, কোনো সলিউশন আছে কিনা সেই বিষয়টা জানার জন্য। তবে আপাতত আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কাছে এসে, আমাদের এই জার্নিতে এসে আপনাদের বাসার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন সেজন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর রেজা ভাই যদি এটার সলিউশন, আমি আশা করি রেজা ভাই এটার সলিউশন দিবে। আমরাও আশা করি যে ওনার কাছ থেকে একটা ওনার জন্য সলিউশন আমরা আমার পেতে দোয়া পারবো। রইলো। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ABC Radio. ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর, হন্টেড বাই
প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারোট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের 140তম পর্বটি আমরা ধারণ করেছি সদরঘাটের কোনো একটি হন্টেড বাড়িতে। নুসরাত এবং সাইদুর যারা তাদের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনা শেয়ার করেছে আমাদের এই 140তম পর্বে সুমন এবং লোবানের কাছে। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। ঘরের মধ্যে 2-এর অধিক জন থাকবেন না। বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর। ডর চলছে। এই মুহূর্তে আরো একজন অতিথি আছে আমাদের সাথে, যে তার কিছু অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে সবার সাথে শেয়ার করার জন্য। সো আমরাও আর সময় ওয়েস্ট করতে চাই না, আমরাও তার কাছে যেতে চাই। আমরা একটু জানতে চাই তার অভিজ্ঞতাগুলো কি ছিল। একটু পরিচয়টা জেনে নেই আপনার। নাম কি আপনার, কোথায় থাকেন, কি করেন? যদিও আমি জানি আরও একবার এত হাজার হাজার মানুষ শুনছে এই মুহূর্তে, লাখ লাখ মানুষ শুনছে আপনাকে, তাদের একটু জানা দরকার। জি, ধন্যবাদ ডর টিমে আসার জন্য। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। কি করেন আপনি? আমি একটি কলকারখানায় জব করি। আচ্ছা, থাকেন কোথায়? থাকি ড্যামরা, আর সেখানকার নিয়েই ঘটনাটা। ওকে, আমি যতটুকু আমি শুনেছি আমার টিমের কাছ থেকে যে আপনার যেই জায়গায় জব করেন, আপনি একটা ফ্যাক্টরিতে জব করেন, সেই জায়গাটাকে নিয়েই কিছু একটা ঘটনা আছে। জি, সো আমরা ঘটনার দিকে যাই। আমরা একটু শুনতে চাই যে একটু শুরু থেকে বলেন যে আসলে কি ঘটনা ঘটে ওখানে। ঘটনাটা ঘটেছিল যেখানে আমি বর্তমান জব করি সেখানেই। ঘটনাটা হচ্ছে আমার ফ্যাক্টরি নিয়ে, যেখানে আমি জব করি। আচ্ছা, এটা তো ডেমরাতেই অবস্থিত না? জি জি। ওকে, কিন্তু ফ্যাক্টরিটার নাম আপনি বলবেন না, আগেই বলেছেন জি জি, আমাকে। সেটাই এটা একটা বলতে যেহেতু চাচ্ছি না। বিধিনিষেধ আছে। জি জি। ওকে, আমার সমস্যা নেই। তো আমরা ঘটনার দিকে যাই। ওকে সাইদুল ভাই, আপনার ফ্যাক্টরিতে তো বিভিন্ন ধরনের ঘটনাই ঘটে, আমি শুনেছি যতটুকু। আমরা একটু একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করবেন আপনার ফ্যাক্টরির? ঘটনাটা হচ্ছে 2 থেকে 3 বছর আগে ফ্যাক্টরি ঈদের ছুটি হয়েছে, সবাই চলে গেছে। তো 7 জন দারুণ কোম্পানি দিয়ে গেছে, মানে এই 7 জনকে সিকিউরিটির জন্য? যে সিকিউরিটির জন্য দিয়ে গেছে। তো আচ্ছা। সেখানে 7 জন আলাদাভাবে ডিউটি করতেছে। স্বাভাবিক, যেহেতু অনেক বড় ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন থাকতে হয়। জি। ওকে, তো অনেক আলাদা। পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে একজন ছিল, মানে অনেক আলাদাভাবে, অনেক দুরন্তভাবে দিয়েছে। মানে এরিয়া যেহেতু বড়, জি, সো এক একজন দূরত্বে দূরত্বে ডিউটি জি, পালন দূরত্বভাবে করছে। দিয়েছে। ওকে, তো একজন সেই জঙ্গলের পাশে হঠাৎ কান্নার শব্দ পেল, বাচ্চার কান্না। সে আতঙ্কে বলল যে হঠাৎ এত রাতে বাচ্চার কান্না কেন? তো সে ভয়ে তারপর আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে এগিয়ে দেখে মানে যে যেহেতু কোনো- সিকিউরিটির কাজ জি, করে, তার তো দেখতেই হবে যে কি কেউ নেই, হচ্ছে। কেউ নেই ওখানে সব- ওই জঙ্গলে যাই দেখে কেউ নেই। কেউ নেই। আচ্ছা। তো সে আবার আসতেছে, আস্তে আস্তে খুব চিন্তা ভাবনা করতেছে যে কি হলো না হলো। তারপর সে আসতেছে, তো আসার সময় হঠাৎ করে পিছন থেকে হাত টান মারছে। সে অনেক ভয় পাইছে। ওনার হাত টান মারছে? জি, ওনার হাত টান মারছে। জি, তো ওনার হাত টান মারার পর সে দেখলো, পিছন ফিরে তাকিয়ে দেখে যে বিভৎস এক চেহারা, আর সারা শরীর লোমে ঢাকা। কি অবস্থা, যে সারা শরীর মাংসগুলা গলে গলে পড়তেছে, প্লাস সে ফিট হয়ে পড়ে গেছে। বা এটা দেখে মানে এটা- জ্ঞান হারিয়ে ফেলে? জি জি, এটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তো আশেপাশে চিৎকার মেরেছিল একটা। তো চিৎকার মারার পরে তো আশেপাশে যে সিকিউরিটি গার্ড ছিল তারা সবাই আসছে। তো আসার পরে পানি দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছে, তারপর সে কোনো ইয়ে হচ্ছে না। তারপর তো পাশে একটা বেড ছিল, তো বেডে শোয়ানোর পরে তাকে তেল মালিশ করা হয়। তারপর তাকে অনেক ইয়ে করার পর সে জ্ঞান ফিরে। তো জ্ঞান ফিরে সেই ঘটনাটি সে বলে যে এরকম এরকম দেখেছে। আচ্ছা, সো এরপরে কি অন্যান্য সিকিউরিটি গার্ড যারা ছিল তারাও তো অনেক সিকিউরিটির দায়িত্ব পালন করেছে, তো অন্য কারো সাথেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এইরকম? না, এরকম ঘটনা ঘটেনি, বাট অনুভব করতে পেরেছে যে ওখানে গেলে শরীর ভার হয়ে যায়, আচ্ছা, শরীরটা কেমন জানি হয়ে যায়, মানে মন মরা হয়ে যায় হুম। ওখানে গেলে। ওই জায়গাটাতে জি, যেখানে ওই জায়গাটাই। এই সিকিউরিটির একজন যে ভয় পেয়েছিল, ওই জায়গাটাতেই প্রবলেমটা হয় বেশি? জি, প্রবলেমটা হয়। আচ্ছা, তো সেটা পাশে শ্মশান ছিল, যেটা কিনা ফ্যাক্টরিটা তৈরি করা হয়,
আচ্ছা, আগে শ্মশান ছিল জি আগে শ্মশান ছিল, ওকে, ওইটার উপরেই ওইটার উপর ফ্যাক্টরিটা তৈরি করা হয়। তো আর কি ধরনের ঘটনা ঘটে? আপনি বলেছিলেন যতটুকু আমি মনে করতে পারছি যে আপনার ফ্যাক্টরিকে নিয়ে আরো কিছু ঘটনা আছে, আর কি ধরনের ঘটনা ছিল? ভাইয়া আমার আরো একটি ঘটনা আছে, সেটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটেছে। তো আমার ফ্যাক্টরির ডিউটি হচ্ছে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, তো কাজ করি ওখানেই। আর তখন আমি ওয়াশরুমে যাব, ঠিক রাত তখন 1:30 কি 2টা বাজে। ওখানে আমি যাচ্ছি, মানে যেখানে আগের ঘটনাটা ঘটেছিল ওই সিকিউরিটি গার্ডের সাথে, সেখানেই। তো আমি যাচ্ছি ওয়াশরুমে। তো ওয়াশরুমে যাওয়ার পর আমি ওয়াশরুম মানে করে তারপর আমি বের হচ্ছি আস্তে আস্তে। তো হঠাৎ করে কি যেন একটা মানে আমার খুব একটা কাছের মানুষের একটা ডাক শুনলাম। তো শোনার পরে আমি পেছন ফিরে দেখি যে কেউ নেই। আমি ভাবছি যে এত বছর যেহেতু এই ঘটনা ঘটে না বা হয় না, ভাবছিলাম যে কিছুই নেই। বাট এতটা যে ভয় পাবে আমি চিন্তা করতে পারিনি। তারপর আবার পেছন ফিরে দেখি যে কেউ নেই। তারপরে আমি আবার কর্মস্থানে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে যাচ্ছি, তো এবার স্পষ্ট শুনতে পাচ্ছি যে পিছন থেকে কে যেন ডাকছে। এবার খুব চেনা পরিচিত ডাক, একটা আমার ফ্রেন্ডের। তো পাশে আমি দেখার জন্য বা ওখানে আসছে কেন সেটা দেখার জন্য আমি জঙ্গলে যাচ্ছিলাম। তো জঙ্গলে জঙ্গলের ভেতর থেকে আপনি ডাকটা পাচ্ছেন? জি। এই জঙ্গলটা কি সেই জঙ্গলটাই যেটা ওই যে প্রথম একজন সিকিউরিটি গার্ড? জি, সেটার পাশেই। আচ্ছা আচ্ছা। তো সেখানে যাচ্ছি। তো যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি এখানে যাচ্ছি কেন, যে আমার ফ্রেন্ড তো এখানেই থাকে না। আমি খুব ভয়ে আতঙ্ক হয়ে, মানে সরি আমি বুঝি নাই, মানে আপনি যার ভয়েসটা পাচ্ছেন অর্থাৎ যে আপনাকে ডাকছে বলে মনে করছেন, জি সেটা হঠাৎ করে আপনার খেয়াল হয়েছে যে ওই ফ্রেন্ড তো আসলে এই ফ্যাক্টরিতে থাকে না, ইভেন কি আপনার এলাকাতেও থাকে না। ওকে। তো তারপর আমি যাচ্ছিলাম, হঠাৎ চিন্তায় হলো, মাথায় আসলো যে এটা তো এখানেই থাকে না। তারপর আমি খুব ভয় পেয়ে যাই। ভয়ে আমি কি বলবো, আর আমার হাত পাই চলে না, হাত পা চলছে না। তো আস্তে আস্তে যাচ্ছিলাম, বাট তারপরও মানে পা চলছে না, যে আমার ভয়ে এতটা শিউরে উঠেছে বা কাঁপাকাঁপি করতেছি। তো হঠাৎ করে তো ওয়াশরুমের দিকে আরেকজন যাচ্ছে, আমার কর্মস্থানের লোক। তো সে যাচ্ছে, তো যাওয়ার পরে তো আমাকে সে ডাক দিল যে ওই কে এখানে। তো আমি তার ডাক শুনে একটু মানে সাহস পেলাম, যে বললাম যে আমি। তারপর সে এসে আমাকে ধরাধরি করে নিয়ে যায়। সেখানে আমার সহকর্মী ছিল দেখে হয়তোবা আমি সাহস পেয়ে খুব ভয় বেঁচে গেছি। আর যদি সে না থাকতো আজকে কি হতো সেটা আল্লাহই জানে, আল্লাহই বাঁচিয়েছে। তো এরপর থেকে আমি আর একা যাই না ওয়াশরুমে, যদি যাই তাহলে পাশে বা সাথে একজনকে নিয়ে যাই। এরপরে কি আর কারোর সাথে কোনো ঘটনা ঘটেছে না, কিনা? ঘটেনি। পুকুর আছে ওখানে একটা, যেটা কিনা খাল কেটে মাটি ভরাট করে তারপরে এই মানে কারখানাটা বানিয়েছিল। তো সেখানে আমি সবসময় গোসল করতাম। তো গোসল করার ফলে হঠাৎ একদিন স্বপ্নে দেখতে পেলাম যে ওখানে গোসল করি ঠিক, কিন্তু ওখানে গোসল করা আমার নিষেধ হয়ে গেছে। কে নিষেধ হয়ে গেছে? মানে স্বপ্নে বলতে? যে স্বপ্নে আমি দেখেছি যে পুকুরই মানে কিছু একটা বলতেছে যে এখানে আর গোসল করিস না, পুকুরের মাঝখান থেকে উঠে। তো সেখান থেকে উঠে বলতেছে যে তুই আর এখানে গোসল করিস না। তারপর এটা আমি মানিনি, বাট তারপর অনেকেই ছিল। তারপর আমি কি না কি স্বপ্ন, এগুলা ফালতু হতে পারে। তারপর আমি ওখানে, তারপর ওদিন ঠিক 1:30 বাজে, মানে দুপুর 1:30 কি 2টা বাজে, যখন আমার লাঞ্চ টাইম হয়। তো লাঞ্চ টাইম হওয়ার পরে আমি গোসল করতে যাই। তারপর ওখানে সিরিয়াস ভালো অনেক গর্ত। তো ওখানে আমার পা টান দিয়ে ধরে। তো এরপর থেকে আমি টান দিয়ে ধরে বলতে? জি, কে যেন একটা পা টান দিয়ে নিচে নামাচ্ছে আমাকে। আমি গোসল করতেছি। আশেপাশে আর কেউ ছিল না? আশেপাশে না, আর কেউ ছিল না তখন। তো আপনি একাই গোসল? জি একাই ছিলাম, বাট যার যার কর্মস্থানে ছিল তারা। একাই ছিলাম। তো এখানে আমার পা টান দিয়েছে। তো এরপরে আমি অনেক ভয় পাই। তো এরপর থেকে আর ওই পুকুরে নামি না। আর তাছাড়া আগে শুনেছিলাম যে ওখানে একটি করে মানে মানুষ এভাবে টান দিয়ে নিয়ে যেত, মানে ওইখানে। আপনি শুনেছেন এটা? কখনো দেখেননি? না, দেখিনি। প্লাস ওইখানে এটা আমি নিজের চোখে দেখাই যে 2টা চিতল মাছ ছিল। এটাকে জেলেরা ধরার জন্য কোম্পানি বলেছিল যে তাকে 10,000 টাকা দিবে এটা ধরতে পারলে, মানে জেলেরা। তো জেলেরা সেটা ধরতে পারেনি, বড় বড় অনেক জেলেরাই আসছে, বাট এখনো সেটা ধরতে পারেনি। এখনো মাঝে মাঝে সেই চিতল মাছ 2টাই বেশি ওঠে। এটা কি দেখেছেন আপনি নিজে? সেটা আমি নিজে দেখেছি। এটা কেউ ধরতে পারছে না? এটা কেন ধরাতে চাচ্ছে আপনার কোম্পানি? অ্যাকচুয়ালি কেন চাচ্ছে?
কেন চাচ্ছে সেটা হচ্ছে, এটা ধরতে যাচ্ছে যে অনেক মাছ চাষ করে ওখানে, তো সেখান থেকে মাছ নাকি চিতল মাছ খেয়ে ফেলে বড় বড়, তো সেই জন্য আর কি ধরতে চাইছিল। তাছাড়া এটার ব্যাপারে অনেক কিছু শুনেছিল মালিক। আচ্ছা, মানে ওই মাছগুলা নিয়ে, জি, ওই মাছগুলো নিয়ে অনেক মানে ঘটনা। আপনার ফ্যাক্টরির যে মালিক, ওই মাছগুলা নিয়ে সে আসলে তার মনের মধ্যে সে কিছু শুনেছে বিভিন্ন মানুষের কাছে, সেই জন্য সেই মাছগুলো এখান থেকে সরাতে যাচ্ছে। জি, সরা যাচ্ছে, কিন্তু সেটা এখনো ধরতে পারেনি। কিন্তু এখনো কি আপনারা দেখেন? জি, এখনো মাঝে মাঝে অনেক বড়, যেটা কিনা মানে ডুব দিলে শরীর শুধু ভাসতেই থাকে। ওকে, আমি আসলে জানি না এখানে মানে কিভাবে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমি জানি যতটুকু পুকুরের মাছ যদি চায় খুব ভালোভাবে চেষ্টা করলে তো ধরা সম্ভব। এইটাতে আমি আসলে মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বিলিভ করতে পারছি না যে এখানে কোনো ভৌতিক বা প্যারানর্মাল কিছু আছে এই মাছগুলোর সাথে। তবে কেন ধরতে পারছে না কিংবা কেনই বা এটা ধরতে চাচ্ছে, সেটা পুকুরের অন্যান্য মাছ খেয়ে ফেলে, সেটার একটা খুব ভ্যালিড রিজন আছে। কিন্তু এছাড়া উনি অন্য কি শুনেছে যে এই মাছগুলো মানে ধরতেই হবে। আর আপনি যেই ধরনের আকৃতির কথা বলছেন, এটা খুবই অস্বাভাবিক একটা সাইজ। তো এই ধরনের মাছ যদি পুকুরে জাল ফেলে খুব ভালোভাবে ধরা হয়, আমার ধারণা এগুলা মানে ধরার কথা। ধরা না, মানে যখন সেটা জাল ফেলে তখন এই মাছগুলোই দেখা যায় না। ওকে, অন্যান্য মাছ তো ওঠে? জি, অন্য মাছ সব মাছই ওঠে, বাট সেটা ওঠে না। ওকে, খুব ইন্টারেস্টিং এবং অদ্ভুত। আমি আসলে জানি না যে, আমি বুঝতে পারছি না যে এটার সাথে কোনো কিছু প্যারানর্মাল কোনো কিছুর মিল আছে কিনা। আর এই চিতল মাছ শুনেছি কেউ ছাড়েও নি। এটা পুকুরে অনেক মাছ পাওয়া যায় যেই মাছগুলো ছাড়ে না, এমনিতেই কোত্থেকে আসে কেউ বলতেও পারবে না। মানে কোনো না কোনোভাবে আগে এখানে হয়তো পুকুর ছিল, বা বর্ষাকালে এখানে পানি আসতো, যখন বর্ষায় অনেক চতুর্দিক থেকে পানি আসতো, ওই সময় থেকে পানি আসে বলতে অনেক লম্বা উঁচু বেরি, তো সেখান থেকে কিভাবে পানি আসবে, আসার কোনো মানে সিস্টেম নেই। এই পুকুরটাকে সম্পূর্ণ বানানো হয়েছে কেটে? জি, কেটে বানানো হয়েছে বলতে যখন পাশে শ্মশানটা ছিল, তো শ্মশানের ওখান দিয়ে কেটে তারপর মাটিটা ভরাট করে তারপর এই ফ্যাক্টরিটা তৈরি করা হয়। আচ্ছা, আসলে জানি না এটার রহস্যটা কি। যেমন লিসনার যারা আছে তারা যদি ওই এলাকার কেউ থেকে থাকেন, ডেমরা এলাকার, তারা যদি আন্দাজ করে থাকতে পারেন যে আসলে এটা কোন জায়গার কথা বলা হচ্ছে, এবং আপনারা যদি এটা সম্পর্কে কিছু জানেন, প্লিজ আমাকে জানান। ফেসবুকের থ্রুতে হোক বা ফোনের থ্রুতে হোক আমাদেরকে জানান। আমরা একটু জানতে চাই এই বিষয়টা নিয়ে, আরও একটু ডিটেলস জানতে চাই। এবং সাইদুর ভাইয়ের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আরও ডিটেলস আসলে জানতে চান, মানে জানতে পারেন ওই বিষয়টা নিয়ে, এই মাছের বিষয়টা নিয়ে, আমরা আরো একটু জানতে চাই যে আপনার মালিক কেন এটা উঠে পড়ে লেগেছে যে ওইটা এনিহাউ ধরতেই হবে। অ্যাকচুয়ালি আপনার আরেকটা বিষয়, আপনারা যেহেতু বলেছেন যে এত বড় মাছ আপনারা প্রায় দেখতে পান, বর্তমানে তো মোবাইল ফোন অ্যাভেলেবেল, সবার হাতেই ছবি তোলার বিষয় থাকে। অ্যাকচুয়ালি যখন ক্যামেরা বের করতে যাই তখন এর আগেই সে ডুব দিয়ে ফেলে। আমার ধারণা চেষ্টা থাকলে এটা কখনো না কখনো সম্ভব। বাট অ্যালার্ট ছিলাম না কখনো এটা। মানে চেষ্টা করেননি? জি না। হোপসো যে আপনি চেষ্টা করবেন পরবর্তীতে, যদি এই ছবি পান, তুলতে পারেন, অবশ্যই আমাদেরকে পাঠাবেন, এবং এটা আমি শেয়ার করতে চাই আমাদের হাজার হাজার লিসনারদের। তাছাড়া সেই পুকুর নিয়ে অনেক স্বপ্নই দেখি মাঝে মাঝে, অস্বাভাবিক অনেক কিছুই অনেকের সাথে ঘটেছে। তবে এই ফ্যাক্টরির মালিক জানার পর তো হুজুর এনে মিলাদ পড়ায়, তো এখন আর সেই ধরনের ঘটনা ঘটে না, এখন মোটামুটি স্বাভাবিকভাবে ঠিকই আছে। সব ফ্যাক্টরি তো ঠিক আছে, পুকুরেও শুধু ওই মাছের ঘটনা ছাড়া সবই ঠিক আছে? সব ঠিক আছে। ওকে, সো ঠিক আছে সাইদুর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। তবে আরও একবার আমি রিকোয়েস্ট করছি আপনাকে, যদি ওই মাছের ছবি যদি আপনি তুলতে পারেন, সেটা কতটুকু বড় কিংবা ভিডিও যেটাই হোক, আপনি চেষ্টা করবেন যে সেই ভিডিও কিংবা ছবি যেটাই হোক, এটা যদি সম্ভব হয় আপনার ক্যাপচার করা, প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। জি ভাইয়া, যদি ক্যাপচার করতে পারি তো অবশ্যই আপনাদেরকে পাঠাবো। এতক্ষণ তো আমরা অতিথিদের ঘটনা শুনলাম, এবার হচ্ছে এই জায়গাতে কেন নিয়ে এসেছি সেই ঘটনা শোনার পালা। আসলে এই জায়গাতে নিয়ে আসার কারণ হচ্ছে এটা, আমরা যেই রুমটাতে আছি, আমি আগেই বলেছি এই রুমটাকে ঘিরে কিন্তু বেশ ঘটনা প্রচলিত আছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা বিষয় হচ্ছে এই রুমে একজন স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্ট এত মাত্রায় অসুস্থ হয়ে যায় একদিন হঠাৎ করে, ভয় পেয়ে তার, আমরা যেই রুমটাতে বসেছি এই পাশের রুমটাতেই, ভয় পেয়ে এমন হয় যে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়, এবং প্রায় 1 সপ্তাহ হাসপাতালে সে ভর্তি ছিল।
তারপরে সে কিছুটা সুস্থ হয় এবং এরপরে সে বাড়ি চলে যায়। এই রুমে আর কখনোই ঢোকেনি দ্বিতীয়বার। ইভেন তার জামা কাপড়ও নাকি তার ফ্রেন্ডরা এখান থেকে তাকে সরবরাহ করেছে, পরবর্তীতে নিয়ে গেছে, সে আর ঢোকেনি। তার কথা হচ্ছে এই রুমে সে মানে আমাদের যেই রুমে বসেছি এটার পাশে যে করিডোরটা আছে, এই করিডোরটা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে হাতের ডান দিকে ওয়াশরুমটা। তো সে যখন তার রুম থেকে বের হয়ে এই ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখনই সে দেখেছে এই করিডোরের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে এবং তার গায়ের সাথেও ধাক্কা লেগেছে এবং অবয়বটা স্পষ্ট বুঝতে পেরেছে এবং বিকট দুর্গন্ধ ছিল ওই সময়টাতে এবং এত ভয়ে চিৎকার দিয়েছে যে মানে অজ্ঞানের সাথে সাথে পড়ে গেছে এবং তার যে বন্ধু বান্ধব সাথে সাথে উঠে এসেছে এবং উঠে এসে তাকে দেখেছে যে সে এই অবস্থায় পড়ে আছে। ইনফ্যাক্ট আসলে ওই সময়টাতে এই ম্যাচটাতে যারা ছিল এই মুহূর্তে তাদের কেউ নেই, পুরো মানুষগুলোই নতুন, মাত্র 2 জন মানুষ পেয়েছি আমরা এবং এই 2 জনই আসলে আমাদেরকে খবর দিয়েছে, তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। সো তারা এখনও আছে এবং তারাও বলেছে যে তারাও আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, খুব বেশি গুরুতর না হলেও তারা একটা অস্বস্তিতে ভোগে এবং তাদের সাথেও অল্প বিস্তর কিছু ঘটনা হয়েছে। যদিও তারা কাউকে দেখতে পায়নি, কিন্তু যেই দুর্গন্ধর কথাটা বললাম সেই দুর্গন্ধটা অনেকেই পায় এবং আজকে ইনফ্যাক্ট নুসরাত এবং তার মার কাছ থেকেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা পেয়েছি, বাট আমরা কিন্তু এখনও ওইভাবে দুর্গন্ধ পাইনি যেই দুর্গন্ধর কথা ওরা বলছে। তো যারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তারাও কিছুদিনের মধ্যে এই রুমটা ছেড়ে চলে যাবে এবং শেষবারের জন্য আমরা সুযোগ পেয়েছি এই রুমে এসে এই ঘটনাটা রেকর্ড করার। সো আসলে মোটামুটি এই ছিল এই ফ্ল্যাটটার আর কি বা এই মেসটার ঘটনা, যেই জন্য এটাকে হন্টেড বলা হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা, বাড়িটার অনেক বয়স হয়েছে এবং আমরা শুনেছি যে এই জায়গাটাতে হয়তো আরও খুব অল্প সময়ের মধ্যে ভেঙেও ফেলতে পারে এবং এটা বাড়িওয়ালার কানেও আছে যে তার এই বাসাটাতে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই ছিল আজকের জার্নিটা এখানেই শেষ করছি, অর্থাৎ হন্টেড প্লেস থেকে আমি বিদায় নিচ্ছি, আমি সুমন এবং সেই সাথে লোবান ও আজকের অতিথিরা। তবে স্টুডিওতে কিবরিয়া ভাই, আরজে কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের জন্য ওয়েট করছে। তো সেখান থেকে ট্যারট কার্ড রাউন্ডে আপনাদের সাথে যোগ দিবে। আপাতত হন্টেড প্লেস থেকে আমরা বিদায় নিচ্ছি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে। ডর। প্রিয় শ্রোতা, সময় রাত 12টা এবং আপনারা শুনছেন ডর ট্যারট স্পেশাল সেগমেন্টে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি আপনাদের সবার প্রিয় রেজা ভাই। রেজা ভাই, একটু হাই বলে দেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় আমি মাঝখানে ক্লিয়ার করে কিবরিয়া ভাই, বেশ কয়েকদিন চিটাগাঙে ছিলাম, শুধু বৃহস্পতিবার আসতাম, বিমানে চলে যেতাম। তো আমি এটা নিয়ে পোস্টও করছি। তো চিটাগাঙের মধ্যে আমি 16 দিন ছিলাম। আমি যে ভালোবাসা আমি পাইছি তাদের কাছ থেকে, এটা আসলে অসম্ভব। এবং কিছু ছবিও আমরা দেখতে পাচ্ছিলাম, কিছু স্ন্যাপ ছিল এখানে। এবং চিটাগংয়ে রেজা ভাইয়ের এই যে ট্যুরটা, সেই ট্যুর শুধু চিটাগং না, আমরা বলবো বৃহত্তর চিটাগং, কক্সবাজার এবং খাগড়াছড়ি 3টা জায়গা মিলেই আপনারা বেশ কিছু লাইভ ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন, আরও দেখবেন। সাজেকের যে লাইভটা আমরা করার চেষ্টা করেছিলাম, ওখান থেকে মারাত্মক রকমভাবে নেটওয়ার্কের সমস্যা ছিল। সাজেক যারা গিয়েছেন খাগড়াছড়ি তারা জানেন যে এখানে আসলে দুর্গম নেটওয়ার্ক এবং অদ্ভুতভাবে হলেও কিছু বিষয় আমার ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু জিনিস ঘটে যেটা আসলে এটার কোনো ব্যাখ্যা আমি পাই না এবং ওইভাবে বিলিভও করতে চাই না। সেটা হচ্ছে ডরের পেজে যখন কোনো অ্যাক্টিভিটিস আমরা করতে চাই, ইভেন একটা পোস্টও দিতে চাই, এমনও হয়েছে যে অফিস থেকে একটা ভিডিও লোড করছি, সেটা অফিসের এত ভালো নেটওয়ার্ক ইন্টারনেট এবং অফিস থেকে লোড করতে পারিনি। বাসায় গিয়েছি, 3বার করেছি এবং 3টা একই সাথে পোস্ট হয়েছে। যেটা হওয়ার কথা ছিল হয়তো রাত 10টায়, সেটা আমার পোস্ট করতে করতে 11:30 বেজে গেছে। এবং অফিসের রেজা ভাই যেদিন থেকে শো করা শুরু করলো তারপরে অফিসে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো আমি যদি আপনাদেরকে বলি আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। একের পর এগুলো ঘটছে, এগুলোর ব্যাখ্যা নাইবা খুঁজতে গেলাম, কিন্তু উনি সাজেকে যে কাজটা করেছে এটা আমাদের আসলে নতুন না। কজ আমরা যখন কোনো একটা হন্টেড প্লেসে যাই, ওই জায়গাটায় আসলে ওইভাবে অনেক সময় নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে, এটা আপনাদের বিলিভ করতে হবে। কারণ আপনারা দেখবেন যে ঢাকা শহরের মধ্যে অনেক জায়গা আছে যেখানে খুব ভালো ভালো ফোন কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যায় না।
তো সাজেকের মতো একটা জায়গাতে যেখান থেকে আমরা চেষ্টা করেছি এবং 5-7 মিনিট বোধহয় আমরা লাইভে ছিলামও, ছিলাম, এবং- খুব ডিস্টার্ব করেছিল লাইফটা। রাইট, তারপর আমরা ভিডিও পোস্ট করি। আরেকটা ব্যাপার কি রে ভাই, যে আমি সবসময় বলি, তো যদি আপনাদের মনে খারাপ লাগে আপনারা রেডিও এখনই বন্ধ করে দেন। রাইট, কারণ আপনারা হচ্ছে শুনবেন না। যখন আমরা ট্যারট কার্ড রিড করি রেডিওতে, সময় বলি যে আগামী 1 সপ্তাহের মধ্যে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। তো যারা ভয় পাচ্ছেন তারা আমার মতে বন্ধ করে দেওয়া better। না করাটাই বেটার। এবং অনেক অনেক টেক্সট আসে এখানে যে ভাইয়া এটা শোনার পরে আমার লাইফে এরকম হয়েছে ওরকম হয়েছে, সো ট্রাই নট টু লিসেন দিস প্রোগ্রাম। যাই হোক, আমরা শুরু করলাম এবং আমাদের কাছে আজকে যে গেস্ট আছেন এই মুহূর্তে তার সঙ্গে আমরা কথা বলবো। এরপরে আমাদের অ্যাজ ইউজুয়ালি কিছু বিষয় থাকে, আপনারা প্রচুর মেইল করেছেন আমাদেরকে, আমরা মেইলগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আর ইন দ্য মিন টাইম আমাদের পেজের অ্যাক্টিভিটি কিন্তু চলছে, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dortarot। আমি আবারও বলছি www.facebook.com/dortarot। আপনার পরিচয়টা দেন প্রথমে। আমার নাম রজনী আক্তার, আমি খিলক্ষেতে থাকি। খিলকেতে থাকেন, আচ্ছা। আর আপনার সঙ্গে যে এসছে উনি আপনার ছেলে? আমার ছেলে, আচ্ছা, ওর নাম? ওর নাম আতিকুর রহমান। ঠিক আছে, বলেন কি ঘটনাটা কি? আপনার ছেলেরই তো বোধহয় ঘটনা, বলেন। আমার বাচ্চার সমস্যা হচ্ছে যখন নামাজে দাঁড়ায় তখন দেখে কপিন পড়া এক লাশ, নামাজে দাঁড়ানোর পরে সামনে এক লাশ, তারপরে মাদ্রাসায় যায় বা রাস্তা দিয়ে হাঁটে, ভয়ঙ্কর বিচ্ছিরি এক মূর্তি আকারে রূপ ধারণ করে। আপনার ছেলে তো কথা বলতে পারে? হ্যাঁ, ওর বয়স কত? ওর বয়স 12 বছর চলে। ওকে হাফিজি পড়ার চেষ্টা করতেছে? হ্যাঁ, ও 8 পড়া যখন হাফেজ হয়ে যায় তখন থেকেই অসুস্থ। প্রিয় শ্রোতা, একটা বিষয় একটু বলে নেই, রেজা ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে। ফেসবুকে গেলে আপনারা এই ভিডিওটা পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot। আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম যে নামাজে দাঁড়ালে একটা মানে কফিন দেখতে পাই বা লাশ দেখতে পাই আমরা, বরং ওই আতিকুর রহমান মানে ওনার যে ছেলে তার কাছ থেকে একটু শুনি কি হয়। তোমার মা যেটা বললে একটু বলো তোমাদেরকে পুরো বিষয়টা। আমি যে সময় নামাজের সিজদা দাঁড়াই ওই সময় আমার সামনে এই সোজা হয়ে শুয়ে থাকে, আবার একবার মাঠে যাই খেলতে যাই ওই সময় সামনে সোজা হয়ে দাঁড়াই থাকে লাশটা, শুধু সাদা কাপড়। তোমাকে কিছু বলে? জি না, শুধু দাঁড়িয়ে থাকে। তো তখন তুমি কি করো? কতক্ষণ দেখো এটা? এটা আমি যদি দোয়া দুরুদ পড়ি আস্তে আস্তে সরে যায়। কোন দোয়া তুমি পড়ো? আয়াতুল কুরসি 33 পড়ো তো একটু আয়াতুল কুরসি শুনি আমরা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ঠিক আছে, খুব সুন্দর। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর আয়াত করেছে, পারলো। আমি একটা প্রশ্ন করি কি ভাই, হ্যাঁ, ওর বাবা কি লিফটের কাজ করে কোনো কোম্পানিতে? হ্যাঁ, ওর বাবা লিফটের কাজ করে। লিফটের কাজ করে না? উনি কি অনেক কিছু দেখে? এটা আপনাদেরকে বলে না হয়তো? উনি অনেক কিছু দেখে বলে না, কিন্তু উনি স্বাভাবিক যেভাবে একটা পুরুষ হিসেবে যতটুকু সচেতন বা স্মরণ শক্তি, উনি এগুলো কিছুই নেই। সাপোজ উনি 10 জন মানুষের সাথে কথা বলতে মনে হয় ওনার থেকে আনইজি ফিল বা ভয় এগুলো কাজ করে। আপনার সন্তান দিন দিন অনেক কিছু ভুলে যাবে। হ্যাঁ, আমার সন্তান তো অলরেডি ভুলে গেছে, সে তো এইভাবে ছিল না। সে 2 মাসে 8 পারা হেফজু কমপ্লিট করছে। আমাকে হুজুরের আশ্বাস দিয়েছিল 6 মাস টাইম লাগবে আপনার বাচ্চার হেফজু কমপ্লিট। মাই গুডনেস। নামাজে পড়ে 5 ওয়াক্ত না? 5 ওয়াক্ত নামাজ যখন সুস্থ থাকে পড়লে পরে, না হয় যখন অসুস্থ থাকে তখন তো বিতর্মিতের যেগুলো আছে, মনে করেন সন্ধ্যার সময় ওরা সন্ধ্যা পুজো দেয়, এগুলো করতো ঘরের ভিতরে। আমাকে জায়গা বানানোর জন্য খুব টর্চার করতো যে আমাকে জায়গা দাও, আমি নির্দিষ্ট একটা স্থানে বসে। আমার ছেলে। আপনার ছেলেটা বলে? আচ্ছা আতিক, যখন অসুস্থ থাকো ওই সময় মাকে বলতা যে কিছু একটা করার জন্য, যেটা বিধর্মীরা করে, সেটা বিধর্মী শব্দটা আসলে বলবো না কারণ ওনাদেরও ধর্ম আছে, অন্য ধর্মের অনুসারী যারা করেন তারা এই এগুলো তুমি বলতা আমাকে? বলতে পারি না, আমার মনে নেই। তোমার মনে নেই? মনে থাকে না। আচ্ছা, তো আপনি কি করতেন ওই সময়টাতে? আমি তো অনেক সময় কিছু বলতাম না, বলতাম তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখা যায় ওর বাবা অনেক রাত্রে আসে, একা থাকে, তখন ও যেটা বলে ওইটি বলে তুমি করো তুমি করো, আমি কিছু জানি। ওকে এখনো মাদ্রাসাতে আছে নাকি চলে এসেছে? এই 2.5 বছর ধরে ও কোনো মাদ্রাসায় ক্লাসই করতে পারে না। 2.5 বছর? হ্যাঁ। তারপর মনে করেন প্রথম 2 ডিগ্রি একত্রে খাইতো, তারপর মারধর করতো, ঘরে ভাঙচুর করতো যে কি খাওয়াইছো আমার খাবারে। মানে মুরগির গ্রিল, 2টো গ্রিল একসাথে খেয়ে ফেলার পরও মারধর করতো? তারপর হ্যাঁ, তারপর পাশের ঘরের থেকে ভাত, আমার ঘরের ভাত, তারপর আবার বিরিয়ানির জন্য চিল্লে পাল, আবার বিরিয়ানি এনে দিতাম, তারপর বলতো ক্ষুধার হয় আমার কিছুই হয় না, কি দিছো?
আরো দাও এভাবে করতো, খাইতো। এই মা দেখাইতে দেখাইতে এই খাওয়ার পর্বটা কিছুটা কমছে। এখন মনে করেন যদি 2 কেজি না 5 কেজি যদি দেন সে খাবে, একবারও না বলবে না। মুরগির গোশ হইলে বা ঘরে ভাত খাইবে, গরুর গোশ হইলে খাবে, না হয় খাবে না। খাবার আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস রেজা ভাই আপনার অনুমতি ক্রমে আমি ফেসবুকে দিয়ে দিতে চাই। এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়েছি যে এই মা এবং এই সন্তানের .tarot পেজে পাবেন, www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ .tarot। পেজটিতে লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি অলওয়েজ কানেক্টেড থাকবেন। রেজা ভাইয়ের প্রশ্ন ছিল একটা। আপনার কি আর্থিক অবস্থা খুবই খারাপ? বর্তমানে আমার আর্থিক অবস্থা এতই খারাপ, ছোট মেয়েটার একটা চাহিদা পূরণ করতে আমার খুব কষ্ট হয়ে যায়। বুঝতে পারছি। ইনশাল্লাহ আজকের পর থেকে সবকিছু ভালোর দিকে যাবে। আমি কোনো সমাধানকারী না, আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো। আচ্ছা, আপনার এরপর আর কি হয় বাসায়? মানে আমার লাইফ থেকে আমি শান্তি কি জিনিস আমি কখনো দেখিনি। তারপর বিয়ের পরও শান্তি কি জিনিস দেখিনি। এভাবে জীবন ভাবছি যে হয়তো জীবন চেঞ্জ হবে। এই আজকে ছেলেকে ডাক্তার দেখাইছি, অনেক 1.5 বছর পর্যন্ত ডাক্তার দেখাইছি, কিন্তু 2.5 বছর পর আগে আর কি এটি প্রকাশ পাইলো। ডাক্তার কি বলে? ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। ইব্রাহিম, একটা প্রশ্ন আমি করতে চাই। সবাইকে একটা কথাই বলে যে ডাক্তার দেখাইছে কোনো লাভ হয়নি। এখানে বিষয়টা যেটা হচ্ছে যে ওনারা যেটা বললেন সেটার আসলে কতটুকু অথেন্টিসিটি আছে সেটাও একটা সবাই কি কথা বলতেছে না। তারপরেও আমরা ইন্সপায়ার করবো যে ডাক্তারদের কাছে যেতে হবে, ওনারাই আসলে বৈজ্ঞানিকভাবে জিনিসটা সমাধান করবেন। এই যে মা এবং সন্তান এখানে এসছেন, তাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি যে আজকের পরে সমাধান হয়ে যাবে, এটা আমরা বরং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই বলছি। সুতরাং এটাকে আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। আমি এই কথাগুলো এই কারণেই বলতে চাই, এই অনুষ্ঠানটা অনেক বেশি সেফ থাকুক সবার কাছ থেকে, সবার কুদৃষ্টি থেকে। অনেকেই হয়তো বা আছেন এটা নিয়ে অন্যরকম ভাবে একটা ব্যাখ্যা তৈরি করবেন যে আমরা আমাদের অনুষ্ঠানে মানুষজনের সমাধান দিচ্ছি। আমি তো বারবার বলি আমি সমাধানকারী না, আমরা কেউই সমাধানকারী না, সমাধানকারী একমাত্র উপরওয়ালা। রাইট। তো সেই জায়গাটা থেকে আমরা একটু চেষ্টা করতে পারি মাত্র। আমরা বারবার এই অনুষ্ঠানে এই কথাটা বলি কারণ খুব অল্প সময়ে এত বেশি পপুলার হয়েছে এই অনুষ্ঠানটা, আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ রিয়েলি আনথিঙ্কেবল। আমরা গেস্টের কাছে ফিরে আসছি, তার আগে একটা কথা বলে নিই ভাই। আমি গত সপ্তাহে একটা ভিডিও পোস্ট করলাম, একই পরিবারের 7 জন সদস্য পাগল হয়ে গেছে। রাইট। দেখছেন ভিডিওটা? হ্যাঁ, আমি দেখেছি। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ যে 7 জন যারা পরিবারের সদস্যরা একই সাথে পাগল হয়ে গেছে, তা আমি কিভাবে ভাই একসাথে যাবো সেখানে সাথে। আমরা কিন্তু কিছুদিন আগে কেরানীগঞ্জের একটা মহিলা মাদ্রাসাতে গিয়েছিলাম এবং সেটা লাইভ আপনাদেরকে দেখিয়েছি। ওই মাদ্রাসার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ এখন কমপ্লিটলি ভালো, খুবই ভালো। এবং মহিলা ফোন দিছে আমাকে, এখন যে ম্যাডাম আমাকে ফোন দিচ্ছে ওনাকে ধরছে জিনে। সে মাদ্রাসায় আমি 2টা জিনিস দিয়ে আসছিলাম, 2টা জিনিসই নাকি তারা হারাই ফেলছে। হারানোর পর থেকে এই মুসা নামের জিন ওনাকে ধরছে। আমরা আপনাদের কাছে আবারও ফিরে এসেছি। আমি মাঝখান থেকে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আপনি আপনার সন্তানকে কি মানে মাঝে মাঝে এইসব অ্যাক্টিভিটিসের জন্য ভয় পান? আমরা যেটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভয় পাই যখন ওর চেহারা মানে স্বাভাবিক থাকে না, খুব ভয়ঙ্কর বিচ্ছিরি হয়ে যায়, কালো, আর চোখ দুটো ফুলে যায়, লাল হয়ে যায়, আর মেজাজ এত চড়া হয়ে যায়, মানে মনে হয় আমি কিছু ওর সাথে কথা বললেও আমাকে মারবে বা কিছু একটা করবে। এই যে তোমার 8 পারা কি এখনো মুখস্থ আছে? জি না, এখন মুখস্থ নাই? তুমি কি বাসায় প্র্যাকটিস করো না? পড়তাছি আমি ওইটা ইয়াদ করার জন্য। আমার 3 পারা হয়েছে। তোমার নিজের কি মনে হয় যে এই যে তুমি এত দ্রুত মাত্র 2 মাসে 8 পারা করে ফেললা, তুমি যদি এটা কন্টিনিউ করতা তাহলে তো তুমি এতদিন কোরআনের হাফেজ হয়ে যেতা, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি তো সেটা হতে পারো নাই, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না। এটা বোঝাতে পারো না, তুমি নিজে বোঝো? জি। তো তোমার মাদ্রাসা যেতে ইচ্ছা করে না? জি, মাদ্রাসায় যাইতে ইচ্ছা করে। যে সময় শরীর খারাপ হয়ে যায় ওই সময় থাকতে ইচ্ছা করে না। মাদ্রাসায় থাকতে ইচ্ছা করে না? জি না। তো মাদ্রাসায় যদি শরীর খারাপ হয়ে যেত সেই সময়টাতে হুজুররা কোনো হেল্প করতো না? জি, হুজুর হেল্প করতো। জিন ছাড়ানোর ব্যাপারে তো আমার মনে হয় যেটা হুজুররাই যে অনেক বড় হেল্প করতে পারেন। আপনি কখনো ট্রাই করেছেন মাদ্রাসার হুজুরকে দিয়ে? মাদ্রাসারা এখন হেল্প করে আমাকে, নাম বলবো না, ঢাকা বড় বড় মাদ্রাসার হুজুরদের দেখাইছি। যখন যাই তখন ওকে একবার দেখার পর দ্বিতীয়বার বলে যে যাও, সরি তোমাদের আসতে বলে, আমার ঠিক হয় না, আমাদের বউ বাচ্চা আছে বা বংশ সামনে ক্ষতি হইতে পারে। এটা ওকে দেখার পরে বলে? হ্যাঁ, ওকে দেখার পরে বলে। প্রথম কথা হচ্ছে রেজা ভাই, আমরা মনে হয় যে বাচ্চাটাকে সামনে নিয়ে এই ধরনের কথাবার্তা ওকে শোনানো উচিত হচ্ছে না। প্রশ্ন করতে পারে যেগুলো আপত্তিকর হতে পারে লিসেনারদের জন্য আর কি। তারপর আমি প্রশ্নগুলো করতে যাচ্ছি। তোমার নাম কি জেনে বললা? আমি কিন্তু ভুলে যাই। আতিকুর রহমান। তোমার যে খারাপ লাগে এটা কি দিনের বেলা নাকি রাতের বেলা বেশিরভাগ খারাপ লাগে? সন্ধ্যার আগে আগে এবং সন্ধ্যার পরে। তখন তুমি কি করো? তখনও আমি ওই দোয়া দুরূদ পড়ে চেষ্টা চালাই। তোমাকে যে মারধর করে ওরা কারা বলতে পারি না। ওরা দেখতে কেমন? প্রায় সময় যেটা আমি আমার সামনে যদি আকৃতি আসে তাহলে খুব ভয়ঙ্কর। ওরা কি দেখতে এমন যে হাফ মানুষ হাফ পশুর মতো? হাফ গাছ। হাফ গাছ মানে পশু পাখি আর কি? জি। হাফ মানুষের মতো হাফ গাছের মতো? জি। ভাই এটা হচ্ছে নান্নাসের কেস, বুঝছেন? নান্নাস একটা জিন আছে, সেটা আমি পরে বলতেছি। আমি আগে প্রথমে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে হবে আমাকে, হ্যাঁ? কারণ এটা একটা
রোগ যদি আমি চিন্তা করি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে মেমোরি ডিসঅর্ডার। ওর ব্রেনে ছোটবেলায় খুব বেশি প্রেশার দেওয়া হয়েছে, প্রেশারটা এমন দেওয়া হয়েছে যে জোর করে পড়ানো হতো যে পড়তে হবে, তার ঘুম লাগতেছে, সে কাহিল বা সে টায়ার্ড, এগুলো উপেক্ষা করেও তাকে পড়তে বলা হতো। এটা করতেন আপনার ফ্যামিলি থেকে? না ভাইয়া, ওকে আমি তো 7 বছরের শিশু অনে ভর্তি করাইছি। মানে মাদ্রাসায় যখন সে যেত, সে কি মাদ্রাসায় স্টে করতো, রাতে থাকতো? প্রথম 1 বছর আর কি, যখন শুরু থেকে মাদ্রাসায়, তখন বাসা থেকে সকালে যেত, রাত্রে গিয়ে নিয়ে কিন্তু সে এসতো। থাকতো কিনা মাদ্রাসা কখনো? মাদ্রাসায় থাকতো কিনা? হেফজুখানায় যাওয়ার পরে থাকছে। না, কিন্তু আমরা সায়েন্টিফিক বলছি, মানে সায়েন্টিফিক যে সত্যি হবে এমন তো কোনো কথা আমি নেই। তাহলে আমরা প্যারানরমাল জায়গাতে আগে যাবো দিচ্ছি, কেন? Right. কারণ দিচ্ছি এই কারণে যাতে লিসেনাররা, অনেক লিসেনার আছে যারা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করে, তাদের Right. জন্য কথাগুলো আমার। রাইট। তো আমরা জানি যে মেমোরি ডিসঅর্ডার যেগুলো হয়, হ্যাঁ, এটা হতে পারে তার। তখন সে এমন এমন আচরণ করবে যেটা আপনার কাছে মনে হবে জিনে ধরছে। খাবে বেশি, ক্ষুধা লাগবে বেশি, টয়লেট করবে কম, সে তার গায়ে শক্তি চলে আসবে, সিপিএমসি বলে এগুলোকে। এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। আর যদি প্যারানরমাল আমি ব্যাখ্যা বলি, সেক্ষেত্রে যে জিনটা তার সাথে আছে সেটাকে নান্নাস বলা হয়। সে কিন্তু একটু দুর্বল টাইপের জিন, শক্তিশালী না। এই নান্নাস জিনটা হাফ জিনের মতো হয় আর হাফ পশু পাখি গাছপালা, মানে হাফ হাফ বডি, এদেরকে হাইব্রিড জিন বলা হয়। এখন বিজ্ঞান কিন্তু আস্তে আস্তে জিনের প্রতি বিশ্বাস আগানো শুরু করছে। দেখেন কি মজার একটা ব্যাপার বলি, এখন বিজ্ঞানীরা বলতেছে যে মঙ্গল গ্রহে কোনো এক সময় হয়তো বা প্রাণী বসবাস করতো, কারণ পানির সন্ধান পাওয়া গেছে। এর মানে কি বোঝায়, অন্য গ্রহ তো আমাদের মতোই মানুষ বা আমাদের মতো না হোক, বা কোনো না কোনো প্রাণী বসবাস করে সেখানে, জিনও হতে পারে। এখন বিজ্ঞান বিশ্বাস করা শুরু করছে যে না, মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর শরীরে জিনিসপত্র পৃথিবীতে আছে যেটা আমরা দেখি না। তো নান্নাস যে জিনটা, এটাকে হাইব্রিড জিন বলা হয়, যেটা তার সাথে আছে। আমি এখন প্যারানরমাল ব্যাখ্যা দিচ্ছি, এখন এটা বিশ্বাস করা বা না করা আপনাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এই নান্নাস জিনের কথা আপনারা পাবেন দ্য বুক অফ 1001 নাইটস। মানে এই নান্নাস যে জিনিসটা, সেটার এমনও হতে পারে একটা হাত আছে বা একটা পা আছে, এরকম কখনো জি। দেখতাম এই জিনটা ওর সাথে। এখন ও যে কথাগুলো শুনতে ভয় পাবে, কারণ বাচ্চার সামনে আমি এগুলো না, কোনো ভয় পাবে না। আর তোমার কি এই সাহসটা আছে? আমরা যেগুলো বিষয়গুলো বলতেছি, তোমাকে নিজে প্রথমে সাহসী হতে হবে ভিতর থেকে। হ্যাঁ, তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে এই জিনিসগুলো তোমার কাছে আর আসবে না। তোমার তো সে সাহসটা আছে। সাহস আছে, যে সময় আমার মারধর করে ওই সময় আমি সাহসটা হারাই তুমিও ফেলাই। পিটানি দিয়ে দিবা, উল্টা পিটানি। আজকে সেই বুদ্ধি আমরা শিখাই দিব। তোমাকে আজকের পর থেকে কিছু করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, সো বলেন আপনি। আচ্ছা, এই নান্নাস জিন যেখানে যেটা করে, সেটা নোংরা থাকে, ময়লা আবর্জনা থাকে। আপনার বাসার আশপাশে কি ময়লা টলা ফেলে কোথাও? না, আমার বাসা আশেপাশে ময়লা ডোবা ফেলে না। না, কিন্তু এ যখন মাদ্রাসায় দূরত্ব হয়েছে, যে মাদ্রাসায় ঘুমাইছে, হুজুরেরা পায় না, তারপর নেক্সটে গিয়ে ওকে আর কি ময়লার উপরে পাওয়া ময়লাটা গেছে। পায় না। বুঝছেন কিভাবে আর দেখছেন? ওর মাদ্রাসার সামনে বাউন্ডারির উপাশে একটা ময়লার গাতা আছে, ওখানে তাকে পাওয়া গেছে। তার কাছেই পাওয়া গেছে। কিন্তু যখন এক হুজুর হাজির করছিল, তখন ও ঠিকানা বলছিল যে আমি ওইখানেই থাকি, ময়লাতে থাকে। এবং আমি প্যারানরমালের সমস্যা ছোটবেলা থেকে, কিন্তু আমি মোটামুটি বাচ্চার মতো সুস্থ আছি। বলছিল যে এরা আমরা পূর্বপুরুষ থেকে, আমার দাদির সাথে ছিল নাকি এর দাদা যে এর সাথে আছে, তার এর বাবা ছিল আমার সাথে, এখন এর ছেলে এই ব্যাপারে আমি বলছি কি রে, আগের এটা একটা পারিবারিক ভাবে এপিসোডে বলছিলাম যে আপনাদের যে জিন এমনও হইতে পারে যে পূর্বপুরুষ ধরে সে ধরে থাকা জিনরা বাঁচে হাজার বছর। মানে ওর ব্যাপারটা আলটিমেটলি পারিবারিক। এটা পারিবারিক যেহেতু হতে বললো পারে। বিষয়টা। হ্যাঁ, এবং এই জিনটা সহজে কাউকে ছাড়ে না। নান্নাস নামক জিন যখন ধরে, এরা মারধর করবে, বিরক্ত করবে, এবং ওর সাথে সম্পর্ক যাদের, ধরেন ওর সাথে সম্পর্ক ওর বোনের, আপনার জামাইয়ের, এই তো হ্যাঁ, আপনার জামাই এবং আপনার সাথে ঝামেলা লাগায় রাখবে। এটা কি লেগে থাকে এরকম? মানে আমি ছোটবেলা থেকে গ্যাদারিং পছন্দ করি না, মনে মনে খুব রাগ, খুব ক্ষিপ্ত তার উপরে, কিন্তু প্রকাশ করি না। জামার উপরে না? হ্যাঁ, আচ্ছা, এটা করবেন না। হ্যাঁ, স্বামীকে ভালো, দরকার পড়লে কথা বলি, না হয় বলি না, কিন্তু মানে এটা খুব করা ঠিক না। রাগ। এটা কখনো করবেন না আপু, এটা খুবই অন্যায় কাজ। হ্যাঁ, জামাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যে বর্ণনা আমি দিলাম, তুমি যেগুলো বললা, এখন ঘুমের মধ্যে কিছু হয়, ঘুমের মধ্যে কোনো কিছু ফিল করো? এটা বলতে পারবো যে আমি স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা বলতে পারি না। একটা মনে নেই? জি না। তোমার হাতে আমি একটা তিল দেখতে পাচ্ছি, পাঞ্জাবের ভিতরে। এখান থেকে দেখা যাচ্ছে না কিছুই। আমার কাছে মনে হচ্ছে তোমার পাঞ্জাবের ভিতরে কোনো একটা তাবিজ আছে। এটা রাখা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা, তুমি একজন কোরআনে হাফিজের অর্ধেক পাঠ করছো, মানে নিয়তটাই বড় কথা। তাবিজ তোমাকে কোনোভাবেই সেভ করতে পারবে না, সেভ করনেওয়ালা একমাত্র আল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আমি অনেক লম্বা সমাধানের জায়গাটাতে না হয় আমরা ওদেরকে অফ এয়ারে সমাধানটা দিই, হ্যাঁ। এবং আমরা সেই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিই। দেখে নিলাম। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার বলছি, দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক শো। এটাকে বিজ্ঞানের আলোকে এনে তর্ক যুক্তি করার কোনো সুযোগ নেই। আমরা বরং প্যারানরমাল ওয়ার্ল্ডের মধ্য থেকেই বিজ্ঞানকে দেখার চেষ্টা করছি, এবং যদি আমাদের এই বিষয়গুলোকে কেউ চ্যালেঞ্জ করেন, আমরা তাকে অনেক বেশি আপন মনে করে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। অবশ্যই। যে আপনারা যারা এই পেজে আছেন বা যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যে এই যে ঘটনাটা আপনি পেলেন, এরকম হামেশাই আমাদের এখানে অনুষ্ঠানে আসে। এই ঘটনাকে আপনারা আপনাদের বিজ্ঞানের জায়গা থেকে ব্যাখ্যা করবেন। কোনো ডাক্তার থাকতে পারেন, কোনো বিজ্ঞানী থাকতে পারেন, কোনো সোশ্যাল ওয়ার্কার থাকতে পারেন, কিংবা একেবারেই এইসব বিষয়ে বিশ্বাস না করা মানুষ থাকতে পারেন, তারও যুক্তি থাকতে পারে।
আমরা তাকে বন্ধু হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট এপিসোডে আসার জন্য। আপনি আসেন, আপনাকে নিয়ে দরকার হলে আমাদের সঙ্গে আমরা বসবো। আপনি যদি যোগাযোগ করতে চান আপনি পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ইনফ্যাক্ট বারবার বলার পরেও আমরা কাউকে এখন পর্যন্ত পাইনি। আজকের এই এপিসোডের পর্ব ধরে নাম ধরে আতিকুর রহমান, তাকে আপনি হেল্প করতে চান এবং এই পুরো বিষয়টাকে প্যারানর্মাল ওয়ার্ল্ডের বাইরে এনে আপনি ব্যাখ্যা করতে চান। আপনি যদি আসতে চান আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 4 মিনিট পর বিরতির আগে একটা কথা বলতে চাই কিবরিয়া As usual, সবসময় রেজা ভাই যেটা করে আর কি। আমি ভুলে যাই। তুমি কি আয়না টানা দেখতে রাতের বেলা? জি। আমি আগে এই ওয়েবসাইটে বলছি কি রাতে 12টা থেকে 3টার মধ্যে যারা আয়না দেখে, আয়নার মাধ্যমে জিন প্রবেশ করে মানুষের শরীরের মধ্যে। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এটাই সর্বপ্রথম প্রোগ্রাম যেটা হন্টেড প্লেস ভিত্তিক লাইভ প্রোগ্রাম হয় এবং ট্যারট কার্ড শুধু সাউথ ইস্ট এশিয়া না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরো ওয়ার্ল্ডে আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম প্রোগ্রাম। এটা আমরা বলতে পারি এটা ইউনিকলি হয়ে গেছে জিনিসটা। আমরা পুরা সারা দুনিয়াতে আপনারা ডিসকভারি দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেছেন, সব রেকর্ড করা থাকে। হ্যাঁ, সব রেকর্ডেড। কিন্তু এরকম ফেসবুক লাইভ করা এবং একটা অনুষ্ঠান যেটা বৃহস্পতিবার রাতের বেলা হচ্ছে এটার কন্টিনিউটি থাকে ফেসবুকে আবার, এবং সেটা হচ্ছে লাইভ করা পুরো ওয়ার্ল্ডে। ট্যারট কার্ড নিয়ে আমার জানা মতো রেডিওতে কোনো প্রোগ্রাম হয় না। সো এটা ইজ ভেরি ইউনিক কনসেপ্ট। আমরা চাইবো এটাকে আরো বড় করতে, খুব শীঘ্রই সেটার অ্যানাউন্সমেন্ট আপনারা একটা গেল আয়নার ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা কোনো ভূতের গল্প শুনাই না মানুষকে। আমাদের যেগুলো স্টোরিগুলো আসে এগুলো একদম ট্রু। আমরা কাউকে শিখাই দিই না, বানাই দিই না। আমরা প্রতি এপিসোডে এখন থেকে ছবি দিব, ভিডিও দিব, এবং তারা কতটা অসহায় নিরুপায় হয়ে আমাদের কাছে আসে। রাইট। তো আমরা চাচ্ছি মানুষকে হেল্প করেন। আপনারা যে প্রোগ্রামে করেন না কেন, আলটিমেটলি মানুষকে সাহায্য করেন। ইভেন আমি তাই করার চেষ্টা করে রেজা ভাই। আমার 3টা অনুষ্ঠানে কিন্তু ওইরকম। আমি অন্যদিকে বলতেছি, সবাইকে বলতেছি, সবাই মানুষকে সাহায্য করেন। এই রেডিওর পপুলারিটি না বাড়িয়ে বা নিজের ব্যক্তিত্ব বা না বাড়িয়ে মানুষকে সাহায্য করেন, দেখবেন আপনার মনে অনেক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। ইভেন আমি একটা জিনিস স্পষ্টভাবে আপনাদেরকে বলি, আজকে থেকে ব্যক্তি জীবনে ভূত শব্দটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। ভূত শব্দটা থেকে বের হয়ে আসেন, ভূত বলে কিছু নেই। এই লাইনটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতেছি উইথ রেজা ভাইয়ের হেল্প। ভূত বলে আসলেই কিছু নাই, এবং ভূত নিয়ে যত রকমের বাণিজ্য আছে বই থেকে শুরু করে অন্য সমস্ত জায়গাতে, এটা শুধুমাত্র আপনার মনে অযৌক্তিকভাবে ভয় ঢোকানোর জন্য। ভয় যদি কিছুতে থেকে থাকে সেটা মানুষের অজানার প্রতি আছে, যেটা মানুষ জানে না, সেটা নিয়ে মানুষের মনে এক ধরনের ভয় তৈরি হয়। জিন সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না, যে কারণেই এই বিষয়টা নিয়ে আমাদের ভয় আছে। আমরা ভয়টাকে আবিষ্কার করার চেষ্টা করি ডরে, বিভিন্নভাবে লজিক্যাল ফ্রেমওয়ার্কে। সো এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। আমরা 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। ডর মানে ভয়। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা শুনছেন ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্ট ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রেজা ভাই রয়েছেন। আমরা যখন বিরতিতে ছিলাম বেশ কিছু সমস্যার সমাধান দিয়েছেন রেজা ভাই। আতিকুর রহমান এবং তার মাকে বেশ কিছু বিষয় বলেছেন যেগুলো আমরা রেডিওতে প্রচার করতে চাই না, কারণ আমরা কোনোভাবেই চাই না যে আপনারা এই বিষয়গুলোতে অনেক বেশি বিলিভ করেন। এবং স্বভাবতই আমি যখন বলি যে মেইল করার কথা, অসংখ্য মেইল আমার ওয়েবসাইটের মাধ্যমে আসে। তো বেশ কিছু মেইল চলে এসছে, মেইলগুলো আমি একটু রেজা ভাই পড়ে শোনাতে চাই। আনান ইসলাম নামের একজন লিখেছে, হ্যালো ভাইয়া, আমি ডরের নিয়মিত শ্রোতা। প্রথম দিকে ট্যারট সেগমেন্টটা অনেক ভালো লাগতো, কিন্তু এখন আপনারা মানুষের সমস্যার সমাধান দিতে গিয়ে সময় পান না ঠিক মতো। এজন্য আর ট্যারট কার্ডটা পড়া হয় না, এবং কার্ডের ব্যাপারে কিছু বলাও হয় না। আপনারা জিন এবং ইলুমিনাতির ব্যাপারে বলতে গিয়ে সময়ের অভাবে বলতে পারেন না। এখানে আপনার বোধহয় কিছু বলার আছে ভাই? হ্যাঁ, বলার আছে এই কারণে, কারণ এক একটা সাবজেক্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। চাইলে ট্যারট কার্ড নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো, জিন নিয়ে লেকচার দিতে পারবো ঘন্টার পর ঘন্টা, ইলুমিনাটি, ব্ল্যাক ম্যাজিক, টেলিকিনেসিস, সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে, ইভেন সায়েন্টিফিক বিষয় নিয়ে, ব্ল্যাক হোল নিয়ে। তো কিবরিয়া ভাই রেডিওকে রিকোয়েস্ট করে আমার মনে হয় 2 ঘন্টার সময় বের করছে। 1 ঘন্টার জায়গায় সেটা 2 ঘন্টা হবে। রাইট। আমরা একটু অনুষ্ঠানটার প্যাটার্নটা একটু অন্যভাবে চিন্তা করছি। সেটা 150তম পর্ব থেকে একটু পরিবর্তন হবে। তারপরও আপনাদের চাওয়ারই ব্যাপারটা পরিপূর্ণরূপে আমার মনে হয় না যে আসলে 2 ঘন্টার সময় এনাফ আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। একটা বিষয় আপনি যেটা বলেছে যে ট্যারট কার্ড এখন আর নিয়মিত পড়া হয় না, এটা আসলে ট্যারট কার্ড পড়া হয়, আমরা লাইভেও সেটা পড়ি। হ্যাঁ, সেটা উনি পড়েন। রাইট, উনি ওনার মতো করে না বলে পড়েন, কারণ ট্যারট কার্ড না পড়লে আমি জানতে পারবো না ওদের সম্পর্কে। এক্স্যাক্টলি, উনি পড়েন ওনার মতো করে। তবে উনি কিছু বিষয় আছেন যে উনি না পড়েও পারেন, আর আমি চাইবো যে বেশি বেশি না পড়ার জন্য, কারণ যেহেতু এগুলো পড়লে একটা নেগেটিভ ব্যাপার ঘটে, অনেক সময় একটা বাজে ইম্প্যাক্ট ঘটে যায়, সুতরাং না পড়াটাই বেটার। কিন্তু এটা ঠিক যে এই সেগমেন্টটা আসলে ট্যারট কার্ড নামেই পরিচিত, যদিও আমরা ট্যারট কার্ড দিয়ে শুরু করেছি। আমি জানতে চাইছিলাম যে এমন কি করা যায় না, একদিন আপনারা সমস্যার সমাধান দিলেন, আবার পরের এপিসোডটি ট্যারট কার্ড, জিন এবং বাকি বিষয়গুলো নিয়ে করলেন। না, আপাতত আমরা এইভাবে এরকম চিন্তা করছি না। আর এখন আগের মতো যাদের ট্যারট কার্ড পড়া হয়েছে তাদের সাথে কি ভালো না খারাপ হয়েছে সেগুলো বলা হয় না, এটা নিয়ে আমাদের একটা চিন্তার বিষয় আছে। আমার মনে হয় যে আমাদের লিসনাররা আসলে আমি একটা ফোন এখনই দিচ্ছি একজনকে, মানে আমার তো আসলে আমি মার্কেটিং করতে চাই না আর কি। অসংখ্য মানুষ সমাধান পাচ্ছে আর কি। আমি একজনকে ফোন দিচ্ছি এখনই, মানে জি।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আফরোজা। জি ভাইয়া। আচ্ছা, এই মুহূর্তে আপনি অনিয়ারে আছেন, হ্যাঁ, রেডিওতে আছেন। জি ভাইয়া। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনার আমাকে একটা সমস্যা বলছিলেন, সমস্যাটা জানি কি ছিল আপনার? আমার ভাইয়া সমস্যা বলতে দুটো সমস্যা ছিল। একটা হচ্ছে যে 3-4 ইয়ার্স ধরে মানে আমার যেটা বিয়ের প্রপোজ গুলো আসতেছিল এবং ক্লোজ হওয়ার পরেই কোনো কারণে ওটা হতো না। এর পাশাপাশি যেটা ছিল যে আমি প্রচন্ড পরিমাণ ভয় পেতাম এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি অনেক কিছু অশরীর আমার অস্তিত্ব পাই, যদিও আমি এগুলোতে বিলিভ রাখতাম না। বাট লাস্ট 1 ইয়ার ধরেই এপ্রিল মাসে আমি অস্তিত্ব টের পাই। প্রথমে ঘুমের মধ্যে দেখি কিছু একটা, ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড বিড়ালের শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপরে আমি একজন মানে কালো মতো করে লোমশ কিছু একটা দেখি। এরপর থেকেই আমার লাইফে যত অপ্রীতিকর ঘটনা সব শুরু হয় আর কি। হ্যাঁ, মানে আমার এমবিএ পরীক্ষার সময় অসুস্থ হয়ে যাওয়া, মাস্টার্সের সময় অসুস্থ হয়ে যাওয়া, ঘন ঘন বিয়ে ভেঙে যাওয়া, এই আর কি ভাইয়া। আচ্ছা, তারপর তো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারপরে কি হলো? আমাকে কিছু রুকায়া ট্রিটমেন্ট দেন এবং সাথে সাথে কিছু জিনিস বলেন, আমি ওগুলো চেষ্টা করি যে রাখার জন্য। এরপরে আস্তে আস্তে করে যে আমার এই 13 এপ্রিল আমার বিয়ে হয় আর কি। মানে একদম ওটাও ভাঙার পথে চলে গেছিলাম। 13 এপ্রিল বিয়ে হয়, ওনার বিয়ে হয়ে গেছে 13 এপ্রিল। ওকে, আপনার তাহলে বিয়ে হয়েছে লাস্টে? হ্যাঁ, কিন্তু আমাদেরকে দাওয়াত দেয়নি তো শেষ পর্যন্ত। আপনি তো আমাদেরকে দাওয়াত দেন না, কিবরিয়া ভাই বলতেছে ওনাকে দাওয়াত দেন নাই, বুঝছেন? কিবরিয়াকে দাওয়াত দেন কিন্তু ভাই আপনি তখন চিটংয়ে ছিলেন, আমি কিন্তু আপনাকে চিঠি ভাবিকে অনেকবার আসতে বলছি। হ্যাঁ, না বিয়েটা ইম্পর্টেন্ট না, আমি ওটাই বলছি, আমি দোয়া করবো, এটা অনেক, কিন্তু আলটিমেটলি বিয়ে হয়েছে। হ্যাঁ, ওকে, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। আল্লাহর একটা রহমত। ঠিক আছে আপু, তাহলে ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। এখানে একটা বিষয় বোধহয় আমাদের লিসনাররা জেলাস হবে, সেটা হচ্ছে আপনি কাউকে ফোন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছেন আর কেউ আপনাকে ফোনে রিচ করতে পারছে না। লাখ মানুষ মেসেজ পাঠায়। এটা আসলে যেটা হয়েছে ঘটনাটা, উনি ওনার আত্মীয়ের মাধ্যমে যেভাবেই হোক ওনাকে রিচ করেছে। আসলে রেজা ভাইকে রিচ করা খুবই টাফ। অনেক মেসেজ আসে, তার মধ্যে চোখে আমার পড়ে গেল 2-3টা, ওগুলোকে রিপ্লাই করি, আমি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি, তখন আমি কমিউনিকেট করার চেষ্টা করি। রাইট, এভাবে রাইট। সো একটু চেষ্টায় থাকবেন আর কি, কারণ সব ভালো জিনিস আসলে চেষ্টা করে সাধনা করে অর্জন করতে হয়। এই ব্যাপারগুলো উনি যেটা বললেন, মানে মেইলে যে ভদ্রলোক যেটা বলেছেন, আমরা ওনার রিকোয়েস্টে এখন থেকে কিছু প্রমাণ রাখতে চাই, কিন্তু এই প্রমাণগুলো রাখলে না মানে মানুষের বিশ্বাস আরো বেশি গ্রো করবে এইসব বিষয়গুলোর প্রতি। বড় জিনিস আমি সবাইকে বলতে যাচ্ছি, লিসনার যারা আছেন, কোনোভাবেই আমাকে বিশ্বাস করা যাবে না যে রেজা ভাই সমাধান, রেজা ভাই বাঁচান, গুনাহ হবে। আমি এগুলো একদম পছন্দ করি না ভাই, একদম পছন্দ করি না। আপনারা আল্লাহর কাছে চান, সেজদায় পড়ে দোয়া করেন, কান্নাকাটি করেন, আল্লাহ কেন শুনবেন আপনার কথা? ওকে, এখানে আরেকটা কথা উনি বলেছেন, ট্যারট কার্ড সেগমেন্টটার নাম হলো বর্তমানে এটি একটি সমস্যা সমাধানমূলক শো হয়ে গেছে, যেখানে শুধু সমাধান দেওয়া হচ্ছে, তাই আগের মতো ফিল পাই না। এটাই আপনাকে বলার ছিল। দেখুন, ফিলের জায়গাটা এক একজন এক একভাবে অনুভব করে। কেউ বলে যে আমরা স্টোরি চাই না, শুধু সমাধান চাই, কেউ বলে সমাধান চাই না, স্টোরি চাই। সবারই একটা ব্যাপার রেখে আমরা মানে যেই ঘটনা এখানে ঘটুক না কেন, আপনারা মনে রাখবেন যে ডর কিংবা ডর ট্যারট আসলে অনুষ্ঠানটা হচ্ছে এরকম যে এখানে প্যারানর্মাল ঘটনাগুলো স্টোরি আকারেই বর্ণনা করা হয়, কিন্তু সেটা স্টোরিতে শেষ হয় না, সেটা শেষ হয় রেজা ভাইয়ের কাছে এসে। উনি প্রথমত এটার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেবেন এবং তারপর এটার প্যারানর্মাল ওয়ার্ল্ড থেকে বিষয়টার ব্যাখ্যা দেবেন। যদি তার কাছ থেকে কেউ সমাধান চায়, তার মতো করে সমাধান দেবেন, সেটা অফ এয়ার, নট রেডিও, এবং এটাকে আমরা ইন্সপায়ার করি না। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্যাটার্ন। আপনার চাওয়াটা অবশ্যই যুক্তিযুক্ত, আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো ভবিষ্যতে। রেজা ভাই, আমি আরেকটা মেইল পড়ছি। রাজু আহমেদ নামের একজন লিখেছেন, কিবরিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যক্তিগত জীবনে আমার ওয়াইফকে নিয়ে অনেক সমস্যায় আছেন। আমি আজকে 4 বছর হলো বিয়ে করেছি। বিয়েটা ছিল প্রেমের বিয়ে, কিন্তু আমার সাথে এত উদ্ধত্ত আচরণ করে, শুধু আমার সাথে না সবার সাথেই করে, কিন্তু আমার সাথে বেশি করে। কিন্তু ও এমন ছিল না, মানসিক রোগ বিশেষজ্ঞ দেখানো হয়েছে, বলেছে কোনো সমস্যা নাই। অনেক হুজুর মাওলানাকেও দেখানো হয়েছে, তাবিজ কবজ পানি পড়াও দিয়েছে, কয়েকদিন ভালো থাকে আবার যা সেই। ওকে সম্ভবত ব্ল্যাক ম্যাজিক করেছে, উনি যেটা গেস করছেন। আচ্ছা, আর এটা বলার কারণও আছে, আরো অনেক কথা আছে যা এখানে বলা যাচ্ছে না। প্লিজ কিবরিয়া ভাই এবং রেজা ভাইয়ের মাধ্যমে আমাকে একটু হেল্প করেন। আমার ফোন নাম্বার হচ্ছে এটা, একটু সাহায্য করেন। ওনার যদি ছবি লাগবে, আমার ছবি লাগবে, ওনার ওয়াইফের ছবি লাগবে, ওয়াইফের মায়ের নাম লাগবে। এগুলোকে দিছেও নি? না, এগুলো দেয়নি। যারা এই ধরনের কোনো বিষয় নিয়ে ঘটনা লিখবেন, প্রথমত মেইল করার নিয়মটা হচ্ছে আপনার নাম পরিচয় পুরোটা দেবেন, তারপরে ঘটনাটা লিখবেন, তারপরে যাকে নিয়ে বলছেন তার ছবি দেবেন, সম্প্রতি ছবি। মেইল করার অ্যাড্রেসটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে করতে পারেন, www.rj-kebria.com। আমি আবারও বলি, www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। পরের মেইলে যাই। ওকে, ট্যারট কার্ড নিয়ে ফয়সাল বিন আনসারি নামের একজন বন্ধু আমাদেরকে লিখেছেন। প্রথমেই বলে নিচ্ছি, আমি এবং আমার পরিবারের কোনো সদস্যের নাম পরিচয় ব্যক্তিগত এইসব বিষয়ে রেডিওতে প্রকাশ করতে চাই না। ঠিক আছে ভাই, ভালো আছেন আশা করছি। আমি প্রথম থেকে ডর অনুষ্ঠানের কোনো পর্ব আজ পর্যন্ত মিস করিনি। ট্যারট কার্ড সেগমেন্ট যোগ হওয়ার পর থেকে আমার কাছে অনুষ্ঠানের আবেদন বেড়ে গেছে বহু গুণ।
যাই হোক, আসল কথায় আসি। উনি ওনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম সাল ঠাল সব দিয়েছেন, ওয়েবসাইটও দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, মেল অ্যাড্রেস দিয়েছেন, ওনার মাতার নাম পিতার নামও দিয়েছেন, ছোট বোনের নামও দিয়েছেন। ওরে বাবা, এ তো বিশাল কাহিনী রেজা ভাই, পড়তে গেলে পুরোটা শেষ হয়ে যাবে। তাও শুনি, মানে একটু শুনতে চান যেহেতু, আমি একটু স্কেপ করে করে পড়বো। ওকে, 1 নম্বর হচ্ছে, প্রথমে আমি আমার ছোট বোনের প্রসঙ্গে বলে নিচ্ছি। ওর নাম পুরোটা এটা, ছোটবেলায় নার্সারিতে পড়াকালীন সময় ওর মাথার চুল চাকা চাকা করে পড়ে যায়। এমতো অবস্থায় আমার বাবা ওকে দেখতে খারাপ লাগে বিধায় ওর মাথা ন্যাড়া করে দেয়। এরপর থেকে আস্তে আস্তে ওর শরীরের সব চুল, লোম, ভ্রু এবং চোখের পাপড়ি পড়ে যায়। ওকে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, খাওয়ানো হয়েছে এবং স্বপ্নের ওষুধও খাওয়ানো হয়েছে। স্বপ্নের ওষুধ কোথা থেকে পেয়েছে আমি ঠিক জানি না। এমনকি কলকাতা অ্যাপোলো হাসপাতাল থেকে 3 বার চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি। চট্টগ্রাম শহরের সব বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজের MD, MS এবং PhD করা চর্ম ও যৌন রোগের বিভাগের প্রধানকেও দেখানো হয়েছে। অল্প অল্প চুল উঠে যায়, আবার সবই পড়ে। তিনি বলেছেন, আমার চিকিৎসা সব শেষ, আমার আর কিছু করার নেই। এরপর থেকে আপনারা আমার কাছে আসলে আমি ঘুরিয়ে ফিরিয়ে একই ওষুধ দিব, কারণ এর বেশি কিছু আমার জানা মতে আর করার নেই। ওরে আমি বাবা, মাঝখানে কথা বললো যে ওর ছোট বোনের যে সমস্যা হচ্ছে এটাকে অ্যালোপেসিয়া এরিয়াটা বলে। এমন একটা রোগ যেটাতে শরীরের বিভিন্ন অংশের চুল পড়ে যাবে, আস্তে আস্তে বডি একদম মসৃণ হয়ে যাবে। এটা একটা ডাক্তার ট্রিটমেন্ট করা যায়। প্যারানর্মাল কথা আমি এখন এই জন্য বলবো না, আগে পুরোটা শুনে নিয়ে। জি, ডাক্তার যেহেতু কিছু করতে পারবে না, বলে দিয়েছেন আমরা কি করতে পারি। ওর জীবনটা কিভাবেই হয়ে যাবে। ওর এই ব্যাপারটার কারণে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে চায় না। আমরা আপনার কাছে এই ব্যাপারে সাহায্য চাই। ছবি দিছে না, ছবি দেয়নি। 2 নম্বর যেটা লিখেছে, এইবার আমার প্রসঙ্গে আসি। আমি সারা জীবন চট্টগ্রামের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। সর্বশেষ ডিগ্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে MBA। অল্প কয়েকটা নাম্বারের জন্য অনার্সে ফার্স্ট ক্লাস মিস হলেও আমার বাকি পরীক্ষায় কোনো সেকেন্ড ক্লাস নেই। সারা জীবন সব ক্ষেত্রেই আমার শুধু অর্জন, সব ক্ষেত্রে মেধা এবং সম্মানের সাথে চলতে পেরেছি। কিন্তু 30 বছর পার হয়ে গেলেও কোনো চাকরির কোনো ব্যবস্থা হয়নি। ব্যবসা করতে চাইলেও সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আবার সব ভেস্তে যায়। আমার কোনো কাজেই আমি সফল হতে পারছি না। চাকরির চেষ্টা করতে করতে আজকে আমার সরকারি চাকরির বয়সটাও পার হয়ে গেছে। কোনো দিক থেকে এগুলে আমি আয় রোজগারের পথ পাবো বুঝতে পারছি না। দিন দিন আমি আমার পরিবার সবাই হতাশ হয়েছি। আমার পরিবারের কোনো না কোনো সদস্যই সবসময় অসুস্থ থাকে। চট্টগ্রাম এলাকার এক মসজিদের ইমাম সাহেবের সাথে আমার বাবা এই বিষয়ে কথা বলে উনি বলেছেন, কেউ না কেউ আয় রোজগারের পথ বন্ধ করে রেখেছে এবং আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর উনি আমাকে আর আমার আম্মাকে কিছু পানি পড়া, খাওয়া এবং গোসলের জন্য একটা করে তাবিজ দেন এবং কিছু হাতে লেখা 16টি 6 কাকা কাগজের টুকরো ঘরের 4 কোণা এবং ঘরে প্রবেশের মূল দরজায় লাগাতে বলেন। এইখানে আমি একটু পজ টানতে চাই, কারণ এখানে আপনি রেজা ভাই নিশ্চয়ই কিছু বলার আছে। এই ধরনের ব্যাপারগুলা আগে আমার জানতে হবে কোরআনের কোথায় লেখা আছে বা হাদিসের কোথায় আছে যে ঘরে তাবিজ লাগাইলে ভালো হয়। আমরা জানি যে নবীরা খুব বিপদে ছিল, সাহাবীরা বিপদে ছিল। নবীদের এমনও সময় গেছে খাবার জুটতো না। জি, কোরআনের কোথায় লেখা আছে তাবিজের কথা বা হাদিসের কোথায় লেখা আছে যে তাবিজ লাগাই দিলে ঘর বন্ধ থাকবে? ভুল হাদিস আমাকে দেখাতে পারেন, আমি আপনাকে পুরস্কার দিব। আমি ইউটিউবে বেশ কিছু লেকচার দেখেছিলাম তাবিজের ব্যাপারে। এটা শিরক, যদি রিলিজিয়নের জায়গা থেকে শুধু বলি এটা শিরক শিরক। না, এটা এখন একটা রমরমা ব্যবসা হয়ে গেছে বিষয়টা। রেজা ভাই, আপনি আপনার একবার লাইভ প্রশ্নোত্তরে বলেছিলেন যেসব লোকের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলির মাঝখানে ক্রস চিহ্ন দেখা যায় এবং কালো হয়ে যায়, তারা হয়তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার 2 ক্ষেত্রেই এই চিহ্ন লক্ষ্য করছি। আমাকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে? দেখতে হবে, সরাসরি দেখতে হবে। মানে এটা আপনার দেখা রেজা ভাইয়ের দেখার মধ্যে পার্থক্য আছে। আমার বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শহরে একসময় গাড়ি এবং প্লটের মালিক থাকলেও আজ আমাদের কিছুই নেই। মাঝে মাঝে মনে হয় এইভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমাদের পরিবারের সবাই শারীরিক অবস্থাও দিন দিন খারাপের পথে। যদি সত্যিই কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে আমি সেই শত্রুকে চিনে রাখতে চাই, যাতে করে আমি তার থেকে অনেক দূরে থাকতে পারি। দূরে থাকার মাধ্যমে কি ধরনের বিপদ থেকে বেঁচে থাকা সম্ভব কিনা দয়া করে জানাবেন। এই হঠাৎ করে মানুষের লাইফে চেঞ্জ আসাটা, এটা প্যারানর্মাল দিক দিয়ে যায়। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা নাই বললেই চলে। আমি ভালো আছি, হঠাৎ করে আমার লাইফে চেঞ্জ চলে আসলো, সব দিক থেকে মনে করেন সব দিক দিয়ে তো লস। তো এখানে আপনি বিজ্ঞান ভিত্তিক কি ব্যাখ্যা দিবেন? তো এইসব ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে দেখতে হবে তাকে, পরিবারকে দেখতে হবে। বিশেষ করে ওই জায়গায় আমাকে যেতে হবে যে জায়গায় তারা বসবাস করে। আমরা জানি যে বদনজরের ব্যাপারটা পৃথিবীতে এক্সিস্ট করে। এগুলো বদনজর লাগে মানুষের, সেগুলো কাটাতে হয়। তো এগুলো তাবিজ তুবিজ দিয়ে কাটবে না কখনো। যেটা সঠিক নিয়ম সেভাবে আপনাকে আগাইতে হবে। আমার কাছে একটা মেইল আসছে, তো আমি আপনার সাথে মেইলটার মিল আছে অনেকখানি, জন্য আমি পড়তে যাচ্ছি আর কি। যে মেইলটা করছে সে নাম প্রকাশ করতে চাচ্ছে না, আমি ওর মতো করেই বলি যেভাবে লিখছে সে। সংক্ষেপে বলি, আমি যুক্তিবাদী, রিলিজিয়াস মানুষ, সবকিছু বিজ্ঞান নিয়ে চিন্তা করি, কিন্তু আসলে এগুলো নর্মাল না প্যারানর্মাল বুঝি না। আমি খুলনা থাকি, আর সেলিব্রিটিদের মাঝে ভালো পরিচয় থাকায় আমি রেডিওতে আসবো না। উনি নিজে একজন সেলিব্রিটি আর কি। ওকে। সমস্যা শুরু হয় 2007 সাল থেকে, একটা মেয়ের সাথে সম্পর্কের পর থেকে। আমি যেখানে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে সায়েন্সের 1 নম্বর রোল ছিল, সেখানে আমি
পরীক্ষার সময় বোর্ডে ফেল করে ফেলি। আমার বাবা বাংলাদেশের সবচেয়ে পুরাতন ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের একজন, আর ছোটবেলা থেকে আমরা অনেক টাকা পয়সার মধ্যে বড় হলেও ওই সময় তার অবিশ্বাস রকমের অভাব শুরু হয়, এমনকি বাজারের টাকা জোগাড় করা কঠিন হয়ে যায়। বাবা দাদার সলিড জমি মানুষটা নিজের নামে করে নিতে থাকে, মানে জমি জমা মানুষ নিয়ে নিতে থাকে আর কি। এরপর আমার বোন প্রাপ্তবয়স্ক অবস্থায় হঠাৎ মারা যায়, এটা খুব দুঃখজনক, সরি। একদিন আমার ভাড়াটিয়া দেখতে পায় এক বৃদ্ধ লোক এসে বলছে এই বাসায় অনেক বিপদ গেছে, আরো অনেক বিপদ সামনে আসবে। মুখ ঘোরাতে দেখি সেই বৃদ্ধ লোকটি আর নাই, মানে মুহূর্তের মধ্যে সে ভ্যানিশ হয়ে যায় আর কি। তার কিছুদিন পর আমি বিনা অপরাধে জেলে যাই আমার গার্লফ্রেন্ডকে তার মা পানি পড়া খাওয়াতে আমার থেকে রক্ষা করার জন্য। এরপর ওর বিয়ে হয়ে যায় কিছুদিন আগে। সমস্যা হলো আমার সমস্যা শেষ হচ্ছে না, একটার পর একটা বিপদ লেগেই আছে। ভয় পাই কবে আর একটা নতুন বিপদ আসবে। আল্লাহ আমাদের রক্ষা করুক, এটাই আশা করি এগুলো সব নর্মাল সমস্যা, প্যারানর্মাল না। আমার ডাক নাম অমুক, মায়ের নাম বলছে আর কি। ছবি দেখতে হবে, ছবি দেখার পরে আপনার যে সমস্যা, এই ধরনের সমস্যা যাদের আর্থিক ক্ষতি বা এই ধরনের ব্যবসা বাণিজ্য ক্ষতি বা জমি জমা বিক্রি করতে পারছে না, সেখানে আমাকে যেতে হবে। মানে এভাবে ফোনের মধ্যে বা রেডিওতে সমাধান দেওয়া যাবে না। ইনফ্যাক্ট এগুলোতে প্যারানর্মাল কি বিষয় আছে সেগুলো একটা ইন জেনারেল ব্যাখ্যা নিশ্চয়ই আপনার কাছ থেকে পেতে পারে আমাদের লিসনাররা। এই ব্যাখ্যাগুলো হচ্ছে এরকম যে আপনাদের বাসায় যারা থাকেন, দেখা যায় কোথাও গেছেন, দাঁড়িয়ে আপনি প্রস্রাব করছেন, যেখানে আপনি মলমূত্র ত্যাগ করছেন সেখানে কোনো জিনের বাসা ছিল, এবং আপনি এমন জায়গায় প্রস্রাব করছেন যেখানে সেটা জিনের উপরেই পড়ছে। সেই জিন সঙ্গ ছাড়বে না, সে আপনার পিছু নিবে, পুরো পরিবারকে সে ধ্বংস করে দেবে। এমনও হতে পারে আপনার কাছে কোনো ফকির ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, বললেন যে মাফ করো, হয়তো পারে সে ফকির ছিল না, সে জিনের একটা রূপ ছিল, আপনি তাকে বিদায় করে দিতেন, সেও আপনার ক্ষতি করতে পারে। আমরা যারা মানুষ, আমরা বুদ্ধি, মানে আমাদের বুদ্ধি আছে, জিনদের কিন্তু এই হিতাহিত জ্ঞানটা থাকে না, তারা একরোখা হয়, যার পিছনে লাগে তার পিছনে লেগেই থাকে। এই বিষয়গুলো থেকে বের হওয়া অনেক কঠিন। আরেকটা বিষয় একটু যোগ করতে চাই আপনার সঙ্গে, চিঠির বিষয়টা নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে উনি সেলিব্রিটিদের মাধ্যমে অনেক পপুলার বা খুলনাতে অনেকে চেনেন। এই বিষয়গুলো যারা ভাবেন যে আমাদের এখানে অনুষ্ঠানে আসলে আপনাদের একটা বিশাল, মানে আমরা আমাদের বিশাল জনগোষ্ঠীর সামনে তুলে ধরবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এই অনুষ্ঠানে কখনো আমরা সেলিব্রিটিকে আনিনি। যদি কোনো সেলিব্রিটি মনে করেন যেখানে এসে তার একটা সমস্যার সমাধান হতে পারে বা তিনি এই বিষয়গুলো বলতে চান, হি অর শি ইজ মোস্ট ওয়েলকাম, এবং তার পরিচয় আমরা গোপন রাখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে ভাই, আমরা আমাদের এই অনুষ্ঠানের পপুলারিটি বাড়ানোর জন্য এমন কিছুই করব না যেটা আলটিমেটলি ইজ পপুলারিটি বিজনেস। ওকে, এটা মিডিয়াতে বসে এই ধরনের কথা বলা ইজ রিয়েলি ডিফিকাল্ট। কারণ আমার অনুষ্ঠানটা পপুলার না হলে রেডিওটা কেন চালাবে? একটা ব্যাপার আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি কখনো রেডিওতে এই ধরনের কথা বলতে আসার কথা না। শুধুমাত্র রেডিও এবিসির জন্য না, আমি বলবো শুধু কিবরিয়া ভাইয়ের জন্য আমি লক্ষ লক্ষ মানুষের কাছে আসছি। আমি ভাই সত্য একটা কথা বলি, আমি ভালো কিছু হলে সেটা মানুষ পছন্দ করবে, এটাই আমি মনে করি। সো যারা সেলিব্রিটি মনে করছেন নিজেকে, বা যারা মনে করছেন যে অনেক পপুলার কমিউনিটিতে তারা এখানে আসলে তাদের সমস্যা হবে, বিষয়টা ওরকম না। আপনাদের ব্যক্তিগত তথ্য গোপন রেখে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। সবার জন্য দারুণ মুক্ত, আপনারা আসতে পারেন। আরেকটা মেইল পরে আমরা একটা বিরতিতে যাব। মেইলটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় একটু পড়া দরকার। ওকে, যে আমাকে মেইলটা পাঠিয়েছেন শাওন, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, সেখানে আমার ছোটখাটো প্যারানর্মাল বিষয় দেখেছি, বাট ওটাতে আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু তারপর আমি আর মাদ্রাসায় লেখাপড়া চালাতে পারিনি, মাদ্রাসা থেকে প্রায় পালিয়ে চলে যেতাম। তারপর বাসা থেকে আমাকে স্কুলে অ্যাডমিট করা হয়। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি বাসায় প্রায়ই আমার নাম ধরে ডাকতে শুনি, কেউ একজন তাকে তার নাম ধরে ডাকতো, মনে হয় বাসার রাস্তা থেকে কেউ আমাকে ডাকছে, যেটা এখনও হচ্ছে। আমি নিয়মিত ডরের প্রোগ্রাম শুনতাম, কিন্তু যেদিন ট্যারট কার্ড রাউন্ড স্টার্ট হলো তখন থেকে আমি অনলাইনে এই ট্যারট কার্ডগুলো নিয়ে ঘাটাঘাটি করি, এমনকি অনলাইনে ট্যারট কার্ড রিডও করেছি। তারপর থেকে মনে হয় আমার রুমে কিছু একটা ফিল করি, এবং রাতে বিছানার শোয়ার পরে মনে হয় আমার খাট ভূমিকম্পের মতো নাড়াচাড়া করে, 1 মিনিটের মতো মনে হয় ডেইলি রাতে। এখন আমার সম্পর্কে কিছু বলা যাবে? আমি আমার একটা পিকচার দিলাম, পিকচারটা দিয়েছে এবং ওনার বাবার নাম মার নাম দুটোই বলেছে। একটু পিকচারটা দেখান। জি, আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে রেজা ভাই কি বলতে চান, বিশেষ করে আপনি যে এই কাজটি করতে গেছেন কিউরিসিটির বশত ট্যারট কার্ড নিয়ে, সেটা নিয়ে ওনার একটা স্পষ্ট জোরালো বক্তব্য আগে থেকেই ছিল। এটা আবার আপনাদেরকে মনে করিয়ে দেব, 5 মিনিট পরে ফিরে আসছে। আর এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, আমাদের যে পেজটি হচ্ছে মূল আড্ডার ঘাঁটি, ওখানে আপনারা আসতে পারেন। কারণ আজকে যেহেতু শুক্রবার দিন পড়ে গেছে, রাত 11:50 আমাদের আবারও ফেসবুক লাইভে আমরা একটা হন্টেড প্লেস থেকে যাব, কিংবা আজকে কিভাবে ভাই হন্টেড প্লেস, আজকে আমি সরাসরি লাইভে আসব। আপনি সরাসরি লাইভে আসবেন? সরাসরি লাইভে। গুড নিউজ, হাজার কোশ্চেন থাকে, কোশ্চেন আনসার আমি করব। ভেরি গুড। অনেকদিন পর রেজা ভাই আবারও লাইভে আসছেন, এবং রীতিভাবেও হয়তো বা থাকবেন। তারা আপনাদের সরাসরি প্রশ্নের আনসার করার চেষ্টা করবেন, এবং আমি থাকবো দর্শনার্থীর ভূমিকায়, এবং আমি যে কাজটি করব সেটা হচ্ছে ব্যান করা।
এবং আমি খুব বিনীতভাবে ক্ষমা চেয়ে এই কথাটা এই কারণেই বলছি, অনেকেই থাকেন ওখানে, অনেক বেশি পরিমাণে জ্বালান, সাধারণের পরিবেশ নষ্ট করেন, তাদেরকে আমি দেখে দেখে ব্যান করব। সো আপনাদেরকে আমি আগে থেকেই সতর্ক করে দিলাম, সাধারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ যারা করেন, এটা খুবই ফিউ, মানে একদম খুব মুষ্টিমেয় কয়েকজন, এরকম যারা আছেন তারা সাবধান হয়ে যান। কালকে লাইভে আসতেছেন রেজা ভাই, এবং আশা করছি আপনারা সবাই ওখানে থাকবেন, যাদের যা প্রবলেম আছে লাইভে কথা বলবেন। আমি রেজা ভাইকে রিকোয়েস্ট করবো, রেজা ভাই আপনি তো সবার বিষয়গুলো পারবেন না, দুই একটা বিষয় আপনি ধরে একটু ইন ডিটেলে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আমরা 5 মিনিট পরে ফিরে আসছি। আচ্ছা, পেজের ঠিকানাটা বলে দিই। পেজের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/tarot। আমি আবারও বলছি www.facebook.com/DAA। আবারও ফিরে এসেছি ডরের ট্যারট কার্ড সেগমেন্টে। আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে আছি, এবং রেজা ভাই, আপনাদের প্রিয় রেজা ভাই, তিনিও আছেন। তো রেজা ভাই, মেইলটা আমরা যেটা পড়লাম, যে ডাক শুনতে পাই এবং ট্যারট কার্ড নিয়ে শাওন যেটা লিখেছিল, কি বলতে চাই? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি শাওন ভাইকে, এটা হচ্ছে শাওন ভাই পরিবার কিন্তু কোনো সমস্যা আমি দেখতেছি না, ছবি টবি দেখলাম, ওনার কোনো সমস্যা পাচ্ছি না। ওনার যেটা সমস্যা হয়, উনি একটু কিউরিয়াস সবচেয়ে বেশি, কিউরিয়াস, হ্যাঁ, এবং উনি যেই কাজে হাত দেয় সেটা লস খায়। আচ্ছা, আর একটা কথা আমি বারবার বলবো সবাইকে, যে আপনারা যারা অনলাইনে ট্যারট কার্ড নিয়ে ঘাটাঘাটি করেন, যদিও এটা কোনো ভ্যালু নাই, তারপরও আপনাদের ক্ষতি হতে পারে। এবং এখন শুধু বিছানা কাঁপাশে রয়েছে, কদিন পরে বাসা কাঁপতে পারে। ট্যারট কার্ডের কিন্তু বেশ কিছু সফটওয়্যারও আছে অ্যান্ড্রয়েডে, এগুলো অনেকে এটা করেন, এগুলো তো এগুলো কোনো ভ্যালু নাই। মানে অনলাইনে ফুটবল খেলা আর বাস্তবে ফুটবল খেলা দুটো ভিন্ন জিনিস। তো আমরা যেটা করি, ট্যারট কার্ডটা লাইভ রিড করি, মানে সরাসরি রিড করা হয়। তো এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। আর এটাই বলবো যে আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন, যাতে ভালো পথে আগাতে পারেন। আমি চাই না আমাদের ভয় পাক কথা শোনার পর, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিছানার নিচে অনেক কিছু জিন থাকে, যেটাকে শায়াতিন বলে, সেটা বিছানার নিচে অবস্থান করে। যারা এই মুহূর্তে রেডিও শুনতেছেন এবং যারা বিছানায় বসে আছেন, তারা খেয়াল করবেন, অনেক কিছু বিছানার নিচে থাকে যা আমরা দেখি না, কিন্তু ফিল করি। হয়তো বা ঘুমানোর পরে সেটা বের হয়ে আসে, বা আপনাকে শরীরে টাচও করতে পারে, যেটা আপনি বুঝবেন না। এই জন্যই বলি, সাবধানে থাকুন। ঘুমানোর পরে বলতে যেটা হয়, ঘুমানোর ফার্স্ট স্টেজটাতে এই জিনিসটা হয়, হ্যাঁ, নিদ্রা তন্দ্রাতে আসলে ওই বিছানার নিচে যে হালকা তন্দ্রাতে যখন, রাইট, ওটা শরীরে হালকা লোমশ থাকে, গায়ে হালকা লোম থাকে, সেটা কিন্তু বের হয়ে হাঁটাহাঁটি করে, পায়ের কাছে থাকে। এবং অনেক বিদেশি ক্যামেরাতে ধরা পড়ে। আমি ফেসবুক কিছু ভিডিও দেখলাম, রাস্তায় গাড়ি তুলে ফেলছে ঠাস করে। তো এগুলা ক্ষতি করার চেষ্টা করে না, অনেকে আছে চেষ্টা করে, অনেকে ক্ষতি করে ফেলে। তো বিছানার নিচ থেকে এগুলো আলটিমেটলি বের হয়, বাথরুমের কমোড থেকে বের হয়। একটা কমোডের কথা একটা আমার ইন্টারেস্টিং কাহিনী মনে পড়ছে, আমি নিজে শোনা ঘটনা। এটা ফোন দিয়ে বলেছে, ভাই কমোডে বসছি রাত্রের বেলা, কেন জানি মনে হচ্ছে কমোডের নিচে অনেক পোকামাকড়, পিঁপড়া, সাপ, বিচ্ছু, হাই কমোড আর কি, অনেক। তার কাছে মনে হচ্ছে যে অনেক পোকামাকড়। তাকায় দেখে সাপে ভর্তি, তার কমোড নিচে শুধু ছোট ছোট সাপ, লক্ষ লক্ষ সাপ তার কাছে মনে হচ্ছে, এবং ওগুলো নাকি বেয়ে বেয়ে উপরে উঠতেছে তাকে কামড় দেওয়ার জন্য। তারপর অনেক লম্বা স্টোরি আছে সেটা। এটাই বলবো যে যারা কমোডে ইউজ করেন, ঘুরতে পারে এরকম কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোডের নিচ থেকে কোনো কিছু বের হয়ে গেল, আপনাকে ধরে ফেললো। তো এটা আসলে কি বলবো, আসলে এখান থেকে তো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। উপায় হচ্ছে একটাই, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা মার্জনা করেন, আল্লাহর প্রশংসা করেন। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে এই ট্যারট কার্ড বিষয়টা না জেনে না বুঝে প্র্যাকটিস না করাটাই ভালো, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে। সো ডু নট ডু দিস, ওকে? কিউরিয়াস মাইন্ড, অবশ্যই কিউরিয়াস মাইন্ড দিয়ে শুরু হবে, মানুষ জানবে এবং শুরু করবে, প্রথমে হোঁচট খাবে। আপনার যদি টার্গেট থাকে তাহলে আপনি আসেন আমাদের কাছে, আপনি আমাদের সাগরেদ হয়ে যান, আপনাকে আমরা শেখাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর মেইল। এই পর্যায়ে আমরা একজন গেস্টকে নিচ্ছি, আমাদের অনুষ্ঠানের আজকে শেষবারের মতো একজন গেস্ট রয়েছেন। নামটা বলেন আপনার? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাদল বলছিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি ঢাকা এসেছেন এই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য? হ্যাঁ। না, আমরা অবাক হইনি, কারণ আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিউ ইয়র্ক, লন্ডন থেকেও এসে বাংলাদেশে ওয়েট করতেছে। আমেরিকা থেকে বেশ কয়েকবার আমাদের পিছনে করেছে, সে চলে আসছে, এসে খুঁজে আমাদেরকে বেরও করছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার ঘুম হতো না, পরে আমি দিলাম, তো ঘুম হয় না, এখন সারাদিন ঘুমাচ্ছেন, গ্যাপ পড়ে গেছে যে। ওকে, হ্যাঁ বলেন আপনার প্রবলেমগুলো কি, বলেন, আমরা একটু শুনি। আমার বড় ভাই 2010 ডিসেম্বরে বিয়ে হয় আপনার ডিসেম্বরের শেষের দিকে। তখন আমি এসেছি তার পরের বছর পরীক্ষার্থী, ফেব্রুয়ারিতে। তো জবে থেকে মেয়েটা আমাদের বাড়িতে পা দেয়, তবে থেকে আমাদের সমস্যাটা শুরু। মানে আমার ভাবি যেদিন থেকে আমার বাড়িতে পা দেয় সেদিন থেকে সমস্যা। তো আমি পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে আমার বড় ভাই আপনার অজ্ঞান পার্টি দ্বারা অজ্ঞান হয়ে যায়। তো আপনি কেন মনে করতেছেন এটা আপনার ভাবির কাশার কারণে হয়েছে? ফাইন, আমরা এই কেসটা নিব। আমরা অনেকে হলে এটা রেডিওতে প্রচার করতো না, অনেকে হলেই এটা রেডিওতে প্রচার করতো না, কিন্তু আমরা এই কেসটা নিব শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। নরমাল ব্যাপার, অনেকে এটা কিন্তু করে যে বাসায় কোনো নতুন অতিথি আসলে কোনো প্রবলেম হলে মনে করে ওর কারণেই হয়েছে, একটা ভেজাল লাগে বাসায়। দাদা কন্টিনিউ আজ 7 বছর চলছে। সো তো আপনার ভাবির সাথে কি সম্পর্ক? এমন কিছু আমাকে বলতে হবে যেটা আমি প্যারানর্মাল মনে করব।
না 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 রেজা ভাই, ওনারা কেন এটা মনে করতেছেন যে ভাবি বাসায় আসছে বলে এই জিনিসটা হয়েছে? এটা তো অ্যাবসার্ড থিংকিং। আর একটা নতুন মানুষ বাসায় আসলে বাসার মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় একটু স্বাভাবিক। না চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু আমার বাবার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। আপনি পড়াশোনা করছেন কত পর্যন্ত? আমি ইন্টার পাস করে এখন বসে আছি 3 বছর। মোটামুটি যুক্তি তো বোঝেন, বিজ্ঞান মানেন যাই মানেন না কেন, অবশ্যই আমি সায়েন্সের একজন স্টুডেন্ট। ভেরি গুড। আপনার বাড়িতে ভাবি আসছে, নতুন অতিথি আসছে, তারপরে যত প্রবলেম হচ্ছে ভাই, সে একটা, প্রথম কথা হচ্ছে আমাদের সামাজিকতা জায়গা থেকে যদি ভাবে বলি, সে একটা মেয়ে, তাকে সম্মানের জায়গায় দেখতে হবে। তো সে আসার পরে আপনারা যত সমস্যা হচ্ছে তাকেই কেন মনে করছেন যে সে আসার পর থেকে হচ্ছে? আগেই কথার উত্তর দেন। হ্যাঁ, আপনাকে উত্তরটা দিচ্ছি। আসলে সে যেদিন থেকে আমাদের বাড়িতে ঢুকছে, আমাদের একটার পর একটা কন্টিনিউ প্রবলেম হচ্ছে। সে কি প্রবলেম সাথে করে নিয়ে আসছে? তারা কিন্তু অনেক ব্ল্যাক ম্যাজিক জানতো। আপনি দেখছেন? মানে ওনার কথা হচ্ছে মেয়ের পরিবার এগুলা করে এবং ছেলেকে অবশ্য এখন সে বোর্ড অবশ্য দাওয়া ছেড়ে দিছে। আপনি দেখেছেন ব্ল্যাক ম্যাজিক নিজের চোখে? আমি ব্ল্যাক ম্যাজিক দেখিনি, তবে আমি যেসব সমস্যায় এই যে একটা মানুষকে আপনি একটা অশরীরী ব্লেম দিচ্ছেন, এটা হচ্ছে কত বড় গুনাহের কাজ, এটা আপনি জানেন? ভয়ানক পাপের কাজ, এটা আপনি জানেন? কিন্তু আমি অনেক এই থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক তাবিজ, অনেক কিছু। আচ্ছা, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞানীর নাম বলেন তো? জন ডাল্টন। নিউটন হচ্ছে বিজ্ঞানীদের সর্দার। নিউটনের কথা বলতে চাই, আমার কথা না। নিউটন বলছেন, যা শুনবা তা কিছুই বিশ্বাস করবা না, এবং যা দেখবা তা অর্ধেক বিশ্বাস করবা। কারণ হচ্ছে তোমার দেখার মধ্যে ভুল থাকতে পারে। তো আপনি শুনেই বিশ্বাস করা শুরু করছেন যে সে আসছে বাসায়। আমি আসলে সেই 2010 থেকে ভুক্তভোগী। কিসের ভুক্তভোগী? আপনার কি ক্ষতি হয়েছে বলেন? আমার ক্ষতি হয়েছে, দাদার যখন অ্যাক্সিডেন্টটা হইলো, নিয়ে এলাম মেডিকেল থেকে। ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছিল, আল্লাহর রহমত বাঁচে। তারপরে আপনার বের করার 2-3 দিন পরে আমার আচ্ছা, আপনার বড় ভাই অ্যাক্সিডেন্ট করে মারা তো যায়নি, বেঁচে গেছে না? যে অ্যাক্সিডেন্টটা করছিল ওটাতে মরার সম্ভাবনা বেশি ছিল না? সম্ভাবনা খুব, কিন্তু বেঁচে গেছে। তাহলে তো হইতে পারে তার বউর জন্য সে বেঁচে গেছে, যাকে আপনি ব্লেম দিচ্ছেন। ভালো ভাবেন না কেন? আপনার এই যুক্তিটা দিতে পারেন। তার জায়গায় অন্য কোথাও নিশ্চিত মারা যেত। একটা কথা বলতে চাই আমি, একটা মেয়ে তার বাবা মাকে ফেলে আসে, তার বন্ধু বান্ধবী, সংসার, তার যেই বাবা তাকে পেলে বড় করছে, ছোটবেলা থেকে বড় হয়েছে, পুরা 14 গোষ্ঠী ফেলে সে এমন জায়গায় চলে আসে যেটা তার জন্য সম্পূর্ণ অজানা। সেখানে এসে যদি আপনারা তাকে ব্লেম দেন, সে কোথায় যাবে? এটা শুধু ওরা ব্লেম দেয়নি, আমি যদি একটু মনে হয় অনেক কিছু করছে তার উপরে। এবং আপনারাও কিন্তু থেমে থাকেন নাই, তাবিজ কবজ আপনারাও করছেন। আমি এত পরিমাণে করছি, আর আমার উপরে এখন আমি তওবা করছি, আমি কোনো তাবিজ আর গায়ে লাগাই না। ব্ল্যাক ম্যাজিক করছেন? আমি ব্ল্যাক করছেন? আমি ব্ল্যাক ম্যাজিক নিজে কোনো কিছু পারি না। আপনি কারোর কাছে গিয়ে করাইছেন? কারোর কাছে গিয়ে, মানে সিচুয়েশনগুলো আমার সাথে এমন ভাবে হয়ে গেছিল। আপনি ব্ল্যাক ম্যাজিক আপনার ভাবির এগেইনস্টে করছেন? না। কার এগেইনস্টে করছেন? এগেইনস্টটা হচ্ছে আমার বাবা ছিল আমার ভাবির একমাত্র পক্ষপাতী। আমি চেষ্টা করছি যেন আমার বাবা আমাদের পক্ষে চলে আসে। মানে বাবা ভালোবাসতে মেয়েটাকে, এটা অনলি বাবা, পুরো পরিবারের মধ্যে একজন লোকই ভালোবাসতে, এবং ওনার বাবাকে নিয়ে ওনারা আজে বাজে চিন্তাও করছেন না? হ্যাঁ। আমার আব্বা, শুনেন, আপনাকে একটা কথা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক যখন আচরণগুলো করে, আপনার বাবাকে নিয়ে, আপনার ভাবিকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছেন আপনারা, এবং আপনারা এগুলো নিয়ে তর্ক বিতর্কও করছেন পরিবারের মধ্যে। ফ্র্যাঙ্কলি বলি, করছেন না? হ্যাঁ, ঝগড়াঝাটি করছেন না? অনেক কিছু। আপনার ভাইয়ের স্টেপ কি ছিল? আপনার ভাই কি করছে ওই সময়? ভাই ননির পুতুল। কোনো স্টেপ নেয় নাই? ননির পুতুল বুঝেন? ননির পুতুল, হ্যাঁ ভাই, সত্য কথাই বল। পুতুল, কাঠের পুতুল। আমরা জানি কাঠের পুতুল বলে সংসারটা এখন ওইভাবে টিকে আছে, এবং এখনো এরকম জিনিসগুলো চলতেছে। আপনি কি জন্য আসছেন? এগুলো সমাধান চাইতে আসছেন? তো আমি সমাধান চাইতে আসছি। আসলে আমার বাবার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। আমার ভাই একজন, ওর ভয়ের জায়গাটা হচ্ছে বাবা প্রপার্টিটা কোনো না কোনো ভাবে ওর ভাবিকে দিয়ে যাবে, বা কাউকে দিয়ে যাবে। না, ওর ভাবি তো আর নাই আমাদের। কোথায় গেছে? ওটা ডিভোর্স হয়ে গেছে। কে ডিভোর্স দিয়েছে? ডিভোর্সটা ওদের কারণেই হয়েছে, বুঝছেন? না, আলটিমেটলি ওর ভাই ভালো ছিল, হঠাৎ করে ভাই বিগড়ে গেছে, ঝগড়াঝাটি শুরু হয়েছে লাগা, আর মেয়ে অতিষ্ঠ হয়ে ঝগড়াটা করছে। এখন বাবাকে নিয়ে ভয় পাচ্ছেন, বাবা প্রপার্টিটা দিবে না? আমি প্রপার্টি নিয়ে ভয় পাচ্ছি না, আমার প্রপার্টির উপর আমার কোনো লোভ নাই। বাবা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। আমার বাবা তো অসুস্থ সেই 2001 থেকে। অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ সেটাই বলতেছি আমি। কোনো ডাক্তার, কোনো কবিরাজ রোগ ধরতে পারবে না, উনি আস্তে আস্তে বিছানায় চলে যাবে আমার বাবা। আপনাকে আজকে রেডিওতে নেওয়ার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের সামাজিকতা জায়গা থেকে বিষয়গুলো কুসংস্কার বা ট্যাবু যাই বলি না কেন, এগুলোর একটা প্র্যাকটিস আছে। বাড়িতে কোনো বউ আসা মানে লক্ষ্মী আসা, এখানেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আমার ঘরে লক্ষ্মী আসছে, বা আমার একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর থেকে আমার সংসার উজালা হয়ে গেছে। সরি ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি, লোকজন খেপবে, বাট দিস ইজ ট্রু। এই বিলিভগুলা করা ভালো, কিন্তু ক্ষতি হলে ওই মেয়েটার দিকে ব্লেম দেওয়া। ভালোর জন্য যদি কোনো মানুষকে আপনি ভালো মনে করতে চান করেন, কিন্তু এই ভালো মনে করার পাশাপাশি খারাপটাও চলে আসে অটোমেটিক্যালি, এবং এগুলো মনে হয় না বিলিভ করাটাই বেটার। পরিবারে নতুন বউ আসছে মানে হচ্ছে কোনো ভালো জিনিস মানে তার ক্রেডিট, খারাপ জিনিস মানে তার ক্রেডিট। এগুলো কিন্তু একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে।
যদিও আল্লাহ বলছে যে 4টা জিনিস আমি তোমাদেরকে আশীর্বাদ স্বরূপ দেই। নাম্বার 1 হচ্ছে বৃষ্টি, কোনো পরিবারের কন্যা সন্তান। নাম্বার 3 হচ্ছে মেহমান, এবং নাম্বার 4 হচ্ছে অসুখ বিসুখ। এটা ধর্মীয় জায়গা থেকে আপনি এটাকে ভালোবেসে নিতে পারেন, কিন্তু এর মানে এই না এটা নেগেটিভটা ভাববেন যে কোনো পরিবারে ক্ষতি হচ্ছে। এখন একটা মেয়ের জন্ম হয়েছে, ওই পরিবার তাৎক্ষণিকভাবে একটা ক্ষতি হলো, না জানি এই কি নিয়ে আসছে, আপনার সংখ্যা পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে মোটরসাইকেল চালায়, কে চালায়? একমাত্র আমি জানি মোটরসাইকেল চালাইতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে হবে। আমরা শেষ করতে চাই আজকের ডরের ট্যারট কার্ড রাউন্ড। আমরা শুধু একটা কথাই বলবো লাস্টে এসে, প্লিজ কোনো ব্যক্তিকে কোনোভাবেই সামাজিকভাবে হেয় হয় এবং প্যারানরমালের জায়গা থেকে চিন্তা করবেন না, এবং কোনোভাবেই, বিশেষ করে পরিবারে যখন বউ আসে তার দিকে অবশ্যই পরিবারের সমান সদস্যরা যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করবেন। বিশেষ করে আমাদের এই বদরুল আলমের ফ্যামিলি যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করবেন না প্লিজ। এবং এগুলার কোনো ভিত্তি নাই। আমরা শেষ করতে চাই, যদি রেজা ভাই আপনি শেষ করতে চান, আর ওকে যদি পার্সোনালি আপনার কিছু বলা থাকে তাহলে অনুষ্ঠানের পরে। আমি অনুষ্ঠানের মাঝখানে বলতে চাই, সময় আমাদের হাতে নেই, তার ক্ষতি নিজে ডেকে আনছে ভাই, এটাই শেষ বলে আমি শেষ করব। জি প্লিজ। ও নিজের ক্ষতি নিজে ডেকে আনছে। আজকে তার যে এই লস প্রজেক্ট, তার জীবনের সবকিছু সে লসে আছে এখন, এবং আমরা সেটা ওকে ব্যক্তিগতভাবে হয়তো কিছু বলে ওকে সান্ত্বনা দিয়ে আমি বিদায় দিব। এটা নবাবগঞ্জ থেকে যেহেতু আসছে, আপনি শেষ করেন অনুষ্ঠানটা প্লিজ। এটা বলে আজকে বিদায় নিচ্ছি যে নিজের ক্ষতি নিজে করবেন না, নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।